দুর্বলতা হিসেবে বিবেচনা করা হয় না। কোনো যে স্টুডেন্ট সে শারীরিকভাবে বা মানসিকভাবে যে সে যে অন্যদের থেকে আলাদা, তাহলে এই যে পার্থক্য, এই পার্থক্য কিন্তু একেবারেই এখানে বিবেচনা করা যাবে না। বরং এখানে যেটা দেখা হয় যে প্রত্যেক শিক্ষার্থীর চাহিদা অনুযায়ী পাঠদান এবং সহায়তা দেওয়া হয়। তাহলে প্রত্যেকটা শিক্ষার্থী তাদের যে পাঠদানের যে প্রয়োজনীয়তা আছে ভিন্ন ভিন্ন ভাবে তাদের কিন্তু সেই অনুযায়ী তাদের শিক্ষার সহায়তা সেই সহায়তা দেওয়া হবে। এই শিক্ষা ব্যবস্থা সহানুভূতি, সহযোগিতা ও মানবিক মূল্যবোধ গড়ে তোলে। তাহলে এই পয়েন্টটা কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ, যে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার উদ্দেশ্য এইটাই মূলত, যে এই যে শিক্ষা ব্যবস্থা একে অপরের শিক্ষার্থীদের একে অপরের প্রতি যে সহানুভূতি, একজন আরেকজনের প্রতি যে সহযোগিতা করার চিন্তা ভাবনা, মানসিকতা এবং মানবিক মূল্যবোধ, এই ব্যাপারটা কিন্তু গড়ে তোলে অন্তর্ভুক্তিমূলক বা ইনক্লুসিভ এডুকেশনে। তাহলে এটা মাথায় রাখতে হবে যে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার মেন এটাই হচ্ছে উদ্দেশ্য, একে অপরের প্রতি সহানুভূতিশীল, সহযোগিতা ও মানবিক মূল্যবোধ গড়ে তোলে। এর পরের কোশ্চেন যেটা, ধরুন আপনার স্কুলে 400 জন ছাত্রছাত্রী বা 200 জন ছাত্রছাত্রী, এরকম বলে দিন যে আপনার স্কুলে এতজন ছাত্রছাত্রী রয়েছে। তাহলে এমতো অবস্থায় আপনি কিছুদিনের জন্য শিক্ষক হিসেবে একা হয়ে গেলেন। এই কিছুদিনের জন্য আপনি স্কুল সামলাবেন কিভাবে? তাহলে আপনি কোনো একটা স্কুলে যখন শিক্ষকতা করছেন কিছুদিনের জন্য বা কয়েকদিনের জন্য শিক্ষক হিসেবে আপনি একা আছেন, এই অবস্থায় আপনার করণীয় কি হবে বা কিভাবে আপনি স্কুলটাকে সামলাবেন? তাহলে এইভাবে আমাদেরকে উত্তর দিতে হবে যে এই ধরনের পরিস্থিতিতে আমি প্রথমে একটি সুসংগঠিত অস্থায়ী ব্যবস্থাপনা পরিকল্পনা করব। তাহলে এই কটা দিন আমি কিভাবে চালনা করব, তার জন্য প্রথমে আমার একটা পরিচালনা জন্য পরিকল্পনা গঠন করতে হবে। তাহলে পরিকল্পনা করব এবং দায়িত্বশীল সিনিয়র ছাত্রদেরকে মনিটর হিসেবে নিযুক্ত করব। তাহলে যে সমস্ত ছাত্ররা বিদ্যালয়ের প্রতি অত্যন্ত দায়িত্বশীল তাদেরকে মনিটর হিসেবে নিযুক্ত করব এবং তাদেরকে নির্দিষ্ট দায়িত্ব দিয়ে দেওয়া হবে। বা গ্রুপ কি, এই যে কিছু আমরা জানি যেমন গ্রুপের দলনেতা করা হয়, ঠিক তেমনি যে পার্টিকুলার কিছুজন ছাত্র বা ছাত্রীদেরকে নিয়ে, যে 10 জনকে নিয়ে একটা দল তৈরি করে তার মধ্যে একজনকে দায়িত্ব দিয়ে দেওয়া হলো বা দলনেতা তৈরি করে দেওয়া হলো। এবং শিক্ষক মহাশয় হিসেবে আমি যখন থাকবো, আমি ওই দলনেতাদেরকে বিভিন্ন রকম ভাবে সহযোগিতা করব এবং তারা আবার তাদেরকে বাকিদেরকে দলটাকে দেখবেন। শ্রেণী ভিত্তিক গ্রুপ, এই যে শ্রেণী ভিত্তিক গ্রুপ তৈরি করে নির্দিষ্ট সময়সূচি ও অনুযায়ী পাঠদান চালু রাখবো। তাহলে এই কথাটা মাথায় রাখতে হবে যে শ্রেণী ভিত্তিক গ্রুপ তৈরি করে তাদেরকে দলে দলে বিভক্ত করে দলনেতা তৈরি করে তাদের সেই সময়সূচি অনুযায়ী যে যে পাঠদানগুলো থাকার কথা সেই পাঠদানগুলো অবশ্যই চালু রাখবো। শৃঙ্খলা বজায় রাখতে ছাত্রদের সক্রিয় সহযোগিতা দিতে হবে। তাহলে শৃঙ্খলতা বজায় রাখার জন্য তাদেরকেই সহযোগিতা করতে বলতে হবে। এবং যারা কিছু ছাত্রছাত্রী থাকে যারা মোটামুটি লিডার বা একটু নেতা হিসেবে বেশ ভালোভাবে দায়িত্বগুলো সামলাতে পারে, সেই সমস্ত ছাত্রদের সহযোগিতা নেব। অভিভাবক ও প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখবো। এইভাবে বিদ্যালয়ের পড়াশোনা ও পরিবেশ স্বাভাবিক রাখার চেষ্টা করব। শিখন শৈলী বলতে কি বোঝেন? তাহলে যে এই শিখন শৈলী বিষয়টা কি? তাহলে শিখন শৈলী হলো শেখার বিভিন্ন রকমের পদ্ধতি, এই পদ্ধতিগুলোকে একসঙ্গে বলা হয় শিখন শৈলী। তাহলে শিখন শৈলী বলতে বোঝায় যে শেখার যে বিভিন্ন পদ্ধতিগুলো রয়েছে সেই পদ্ধতিগুলোকে একসঙ্গে বলা হয় শিখন শৈলী। যেমন ভিজুয়াল লার্নিং হতে পারে, অডিটরি লার্নিং হতে পারে, ট্যাকটাইল লার্নিং হতে পারে। এই যে ভিজুয়াল লার্নিং, এই পদ্ধতিতে শুধুমাত্র কোনো বিষয় দেখে শিশু শিক্ষা লাভ করে। তাহলে এটা একটা যেমন হতে পারে জীবনশৈলী। অডিটরি লার্নিং, এই পদ্ধতিতে
কোনো শিশু শুধুমাত্র কানে শুনে শিক্ষা লাভ করে। ট্যাকটাইল লার্নিং, এই পদ্ধতিতে কোনো বিষয়ে শুধুমাত্র স্পর্শ করে সেই সম্পর্কে জ্ঞান লাভ করে। যেমন ব্রেল পদ্ধতি, এই পদ্ধতিতে ট্যাকটাইল লার্নিং এর মধ্যে একটা পড়ে, যেখানে অন্ধ ছেলেমেয়েরা তারা কিন্তু শুধুমাত্র স্পর্শের মাধ্যমে শেখে। তাহলে এইটাকে বলা হয় শিখন শৈলী। তাহলে এই যে বিভিন্ন পদ্ধতিতে সবচেয়ে সহজ, স্বচ্ছ, কার্যকর ভাবে শেখে, এইটাকে বলা হয় শিখন শৈলী। আচ্ছা, লেখা বোঝা যাচ্ছে তো পরিষ্কার ভাবে? সবাই দেখতে পাচ্ছ লেখা? কেউ একটু রেসপন্স করো। হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে তো। ওকে, তাহলে শিখন শৈলী বলতে মূলত বোঝাচ্ছে যে একজন শিক্ষার্থী কোন উপায়ে সবচেয়ে সহজ, স্বচ্ছ এবং কার্যকর ভাবে শিখছে। কেউ যে গান দেখে শেখে, কেউ শুনে শেখে, আবার তাহলে কেউ এই যে দেখে শিখছে, কেউ শুনে শিখছে, আবার কাউকে হাতে কলমে কাজের মাধ্যমে শেখানো শিখছে। প্রতিটি শিক্ষার্থীর শিখন শৈলী আলাদা হতে পারে। এই যে বিভিন্ন ধরনের শেখার যে পদ্ধতি, বিভিন্ন যে পদ্ধতি, সেইগুলোকে একসঙ্গে বলা হয় শিখন শৈলী। একজন দক্ষ শিক্ষক ভিন্নতা বুঝে পাঠদান করলে শিক্ষার্থীদের শেখা অনেক বেশি ফলপ্রসূ হয়। তাহলে একজন শিক্ষক যদি এই যে বিভিন্ন বিষয়গুলো একত্রে জেনে বুঝে শিক্ষার্থীদেরকে শেখানোর চেষ্টা করে, তখন সেই পদ্ধতিটা অনেক বেশি ফলপ্রসূ হবে। আপনি ক্লাসে পড়াতে পড়াতে ভুল করলেন, কোনো কারণে ভুল হয়ে গেল আপনার পড়াতে পড়াতে, এবং ছাত্রছাত্রীরা তা ধরে ফেললো, সেক্ষেত্রে আপনি কি করবেন? ক্লাসে পড়াতে পড়াতে আপনি কোনো একটা বিষয়ে ভুল করে ফেললেন, সেক্ষেত্রে ছেলেমেয়েরা বিষয়টি যে স্যার না আপনার এই জায়গাটায় ভুল হয়ে গেল, আপনার করণীয় বিষয়টা কি হয়? তাহলে সেক্ষেত্রে আমি বিনয়ের সঙ্গে আমার ভুল স্বীকার করব এবং ছাত্রদেরকে ধন্যবাদ জানাবো। এরপর তাদেরকে সঠিক তথ্যটি পরিষ্কারভাবে ব্যাখ্যা করব, অথবা বলতে পারে যে ছাত্ররা এমন কোনো প্রশ্ন করলো যেটি আপনি ছাত্রদের সেই প্রশ্নের উত্তর দিতে পারলেন না, তাহলে সেক্ষেত্রে আপনার করণীয় কি হবে? তাহলে অবশ্যই কিন্তু আমাদের ভুল বলার কখনোই কিন্তু অধিকার নেই। যে বিষয়টি যদি আমার না জানা থাকে, তাহলে আমি জেনে পরে ওই ছাত্রটিকে বিষয়টি জানিয়ে দেব। এইটা কিন্তু বলতে হবে, যে ভুল উত্তর দেবো এটা একেবারেই বলা যাবে না। তাহলে প্রথমে সঙ্গে সঙ্গে তাদের কাছে ভুল স্বীকার করে নেব এবং সেই সঙ্গে নিজেকে সংশোধন করে নেব। এরপর জানিয়ে দেব যে তারা যেটা বলছে সেটাই সঠিক, এক্ষেত্রে আমি ভুল। এই ভুল যে তারা ধরতে পেরেছে, তার জন্য প্রয়োজন হলে আমি তাদেরকে বাহবা দেব, এবং পরবর্তীতে যেন এই ধরনের ভুল না হয় সেদিকে লক্ষ্য রাখবো বা সেদিকটা খেয়াল রাখবো। তাহলে আমি এখানেও একই রকম, যে বিনয়ের সঙ্গে আমার ভুলটা স্বীকার করে ছাত্রদেরকে ধন্যবাদ জানিয়ে এরপর সঠিক তথ্যটি পরিষ্কারভাবে ব্যাখ্যা করব। এর মাধ্যমে শিক্ষার্থীরা শিখবে যে ভুল করা শেখার একটি স্বাভাবিক অংশ। এতে একজন শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে আস্থা ও পারস্পরিক সম্মানটা দৃঢ় হয় বা আরো ভালো হয়। ছাত্ররা ভুল উত্তর দিলে শিক্ষকের কি করণীয়? তাহলে কোন একটা স্টুডেন্ট যদি ভুল অ্যান্সার দেয়, ভুল উত্তর দেয়, সেক্ষেত্রে শিক্ষক হিসেবে আমাদের করণীয় কি হবে? শিক্ষকের উচিত ভুল উত্তরের জন্য শিক্ষার্থীকে ভয় দেখানো বা অপমান করা নয়। তাহলে একেবারেই কিন্তু কোনো ছাত্র যদি ভুল উত্তর দেয়, সেক্ষেত্রে তাদেরকে ভয় দেখানো বা অপমান করা যাবে না, বা সেই বাচ্চাকে কখনো ইগনোর করা যাবে না, বা তাকে আলাদা করে অন্যান্য বাচ্চার থেকে তাকে অপমানিত, বা যে সেই বাচ্চাটা যেন কোনো রকম ভাবে শারীরিক বা মানসিক ভাবে কষ্ট না পায়, সেদিকটাও কিন্তু দেখতে হয়। এটা কিন্তু কর্পোরাল পানিশমেন্টের মধ্যে পড়ে যাবে। তাহলে যদি কোনো বাচ্চাকে আমি তাকে ভয় দেখাই, তার সঙ্গে রুড ব্যবহার করি, বা সেই বাচ্চাটাকে মানসিকভাবে বা শারীরিকভাবে হেনস্থা করি, তাহলে এটা কিন্তু একটা অফেন্স বা এটা একটা অন্যায় হিসেবে ধরা হবে। এটা এই ধরনের ব্যবহার একদমই করা যাবে না। ধাপে ধাপে সঠিক ব্যাখ্যা করে দিতে হবে বাচ্চাটিকে, এবং শিক্ষার্থীকে উৎসাহ করতে হবে যাতে সে ভবিষ্যতে নির্ভয়ে উত্তর দিতে পারে। ভুল থেকেই প্রকৃত শেখা শুরু হয়, এই মানসিকতা গড়ে তোলা শিক্ষকের দায়িত্ব। তাহলে এই যে ভুল থেকে আস্তে আস্তে সংশোধনের মাধ্যমে শেখা, এটা ভবিষ্যতে যেন সেই ব্যাপারটা সে বুঝে যায়, সেইটাই কিন্তু তাকে ভালোভাবে বুঝিয়ে দিতে হবে, এবং ভুল থেকে শেখা শুরু, এই মানসিকতা তাদেরকে
করে তোলা একজন শিক্ষকের কর্তব্য বা দায়িত্ব। স্পেশাল এডুকেশন কি? তাহলে স্পেশাল এডুকেশন হলো এমন একটি শিক্ষা ব্যবস্থা যা শারীরিক, মানসিক ও বুদ্ধিভিত্তিক ও ইন্দ্রিয়গত প্রতিবন্ধকতা সম্পন্ন শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে পরিকল্পিত। মানে চিলড্রেন উইথ স্পেশাল নিডস আমরা যাদেরকে বলে থাকি, অর্থাৎ যাদের প্রতিবন্ধী যারা, তাদের জন্য মূলত যে শিক্ষা ব্যবস্থাটা হয়ে থাকে তাকে কিন্তু স্পেশাল এডুকেশন বলা হয়। তাহলে এইভাবে উত্তর দেওয়া যেতে পারে যে বিদ্যালয়ে কিছু শিক্ষার্থী থাকে যারা সামাজিক, মানসিক বা শারীরিকভাবে গড় শিশুদের থেকে একটু আলাদা, যাদের স্বাভাবিক স্কুলের পরিবর্তে বিশেষ স্কুলের প্রয়োজন হয়। এই শিশুদের পড়ানোর জন্য যে বিশেষ শিক্ষা পদ্ধতি বা বিশেষ যে শিক্ষা ব্যবস্থা রয়েছে তাকেই বলা হয় স্পেশাল এডুকেশন। তাহলে মূলত যে সমস্ত শিক্ষার্থীদের শারীরিক হোক, মানসিক হোক, বা যে বাচ্চাগুলোকে আমরা বলি প্রতিবন্ধী, এখানে তো আর এডুকেশনে প্রতিবন্ধী বলা হয় না, চিলড্রেন উইথ স্পেশাল নিডস। তাহলে এই ধরনের যে বাচ্চাদের যারা স্বাভাবিক বিদ্যালয়ে পড়াশোনা করা যাদের পক্ষে একটু অসুবিধা, সেই সমস্ত শিক্ষার্থীদের জন্য যে এডুকেশন সিস্টেম বা পদ্ধতি বা শিক্ষা ব্যবস্থা তাকেই বলা হয় স্পেশাল এডুকেশন। হলিস্টিক এডুকেশন কাকে বলে? নেক্সট কোশ্চেন, হলিস্টিক এডুকেশন কাকে বলা হয়? তাহলে শিশুকে একটি বা শিক্ষার্থীকে একটি সুস্থ স্বাভাবিক পরিবেশ বা ক্লাসরুমে রেখে দিলে দেখা যায় সে মনের আনন্দে অনেক কিছু শেখে, অনেক কিছু চিন্তা ভাবনা করে, কাজকর্মের মাধ্যমে সেটা প্রকাশ করে। তাহলে কোন একটা শিক্ষার্থী তার ক্লাসরুমের পরিবেশ বা স্বাভাবিক পরিবেশে যদি তাকে রেখে দেওয়া হয়, স্বাভাবিক পরিবেশে, তাহলে সে তার মনের আনন্দে অনেক কিছু শিখতে পারে, অনেক কিছু চিন্তা ভাবনা করে, যেগুলো তার কাজকর্মের মাধ্যমে সে প্রকাশ করে। একটি শিশু এই যে ক্রিয়েটিভিটি বা সৃজনশীলতা, বৈজ্ঞানিক অনুসন্ধান করার ক্ষমতা, নৈতিকতা, এই সমস্ত বিষয়গুলো শিক্ষা ব্যবস্থার মাধ্যমেই প্রকাশ পায়। তাহলে এই ধরনের শিক্ষা ব্যবস্থাকে বলা হয় হলিস্টিক এডুকেশন। তাহলে হলিস্টিক এডুকেশন মূলত যে বিষয়গুলোর উপরে গুরুত্ব দেয়, সৃজনশীলতা, শিশু বা শিক্ষার্থীর সৃজনশীলতা, বৈজ্ঞানিক অনুসন্ধান করার যে ক্ষমতা, নৈতিকতা, কৌতূহল, এই সমস্ত ইত্যাদি এই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে এগুলো মূলত প্রকাশ পায়। তাহলে এই ধরনের শিক্ষা ব্যবস্থাকে বলা হয় হলিস্টিক এডুকেশন। শ্রেণী শিক্ষণের চারটি ভিত্তি কি কি? তাহলে শ্রেণী শিক্ষণের চারটি মূল ভিত্তি কি কি? তাহলে শ্রেণী শিক্ষণের চারটি মূল ভিত্তি হচ্ছে, নাম্বার 1 শিক্ষার্থী, নাম্বার 2 হচ্ছে শিক্ষক, নাম্বার 3 কি পাঠ্যবস্তু, আর নাম্বার 4 শিক্ষণ পরিবেশ। তাহলে এই চারটে কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট যে ম্যাটার, সেই ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এই চারটে। তাহলে শ্রেণী শিক্ষণের মূল চারটে ভিত্তি কি কি? শিক্ষার্থী, শিক্ষক, পাঠ্যবস্তু এবং শিক্ষণ পরিবেশ। তাহলে এই চারটে হচ্ছে শ্রেণী শিক্ষণের মূল ভিত্তি। এরপরে পাঠ, পাঠ্যসূচি ও পাঠ্যক্রমের মধ্যে সম্পর্ক কেমন হবে? তাহলে পাঠ হচ্ছে শ্রেণীকক্ষের দৈনন্দিন শিক্ষাদান কার্যক্রম। তাহলে কোন একটা পার্টিকুলার আজকের পাঠ আমরা যেমন বলি যে সেই দিনটাই আমরা যেটা পড়াচ্ছি বা শিক্ষাদান করছি, সেইটাই হচ্ছে পাঠ। পাঠ্যসূচি নির্ধারণ করে কি কি বিষয় পড়ানো হয়। তাহলে পাঠ্যসূচি হচ্ছে কি কি বিষয়ে পড়ানো হচ্ছে সেইটা। পাঠ্যক্রম নির্ধারণ করে কিভাবে, কোন ক্রমে, কত সময়ে পাঠদান করা হবে। তাহলে এই তিনটি পরস্পরের সাথে যথেষ্ট গভীরভাবে সম্পর্কযুক্ত এবং একে অপরের এরা হচ্ছে পরিপূরক। লুক্কায়িত পাঠ্যক্রম, এই পাঠ্যক্রম বিষয়টাও জানতে হয় যে লুক্কায়িত পাঠ্যক্রম বলতে আপনি কি বোঝেন। তাহলে লুক্কায়িত পাঠ্যক্রম বলতে সেই সমস্ত বিষয় বা সেই সমস্ত দিকগুলো, যে তাহলে কোনগুলো? যেখানে শিক্ষা ও মূল্যবোধকে বোঝায়, যা পাঠ্য বইয়ে সরাসরি লেখা থাকে না। যেমন কোন একটা শিক্ষার্থী যখন শিক্ষক বা শিক্ষিকা ক্লাসরুমে প্রবেশ করে উঠে দাঁড়ায়, তাহলে এই যে বিষয়টা, এটা কিন্তু পাঠ্য বইতে লেখা থাকে না। তাহলে এই যে শৃঙ্খলা বা এই যে নিয়ম অনুবর্তিতা, এই গুণগুলো, তাহলে এরা কিন্তু শিখছে অটোমেটিক্যালি, কিন্তু এগুলো পাঠ্য বইয়ে থাকে না। তাহলে এই পাঠ্যক্রম গুলোকেই বলা হয় লুক্কায়িত পাঠ্যক্রম। লুক্কায়িত পাঠ্যক্রম বলতে সেই সমস্ত শিক্ষা ও মূল্যবোধকে বোঝায় যেগুলো পাঠ্য
পাঠ্য বইয়ে সরাসরি লেখা থাকে না, কিন্তু বিদ্যালয়ের পরিবেশ থেকে শিক্ষার্থীরা অজান্তেই শিখে ফেলে। তাহলে তারা নিজেদের অজান্তেই ব্যাপারটা শিখে ফেলছে। শৃঙ্খলা, নিয়মানুবর্তিতা, এই সমস্ত বিষয়গুলো। তাহলে বিদ্যালয়ের নিয়ম কানুন, শিক্ষক শিক্ষার্থীর সম্পর্ক, সহপাঠীদের সঙ্গে আচরণের মাধ্যমে এই শিক্ষা গড়ে ওঠে। তাহলে এই শিক্ষাগুলো মূলত আমাদের আচার আচরণের মাধ্যমে গড়ে ওঠে। লুক্কায়িত পাঠ্যক্রম শিক্ষার্থীর চরিত্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একজন সচেতন শিক্ষক এই পাঠ্যক্রমকে ইতিবাচকভাবে কাজে লাগাতে পারে। একটি ছাত্র যার অটিজম রয়েছে, তাহলে কোন একটা ছাত্র যার অটিজমের সমস্যা রয়েছে বা জৈবিক উপসর্গ যেগুলোকে বলা হয়, তাহলে এই ছাত্রকে আপনি কিভাবে শিক্ষাদান করবেন? তাহলে প্রথমত মাথায় রাখতে হবে যে অটিজম শিশুর মধ্যে কি ধরনের আচরণগত ত্রুটি আছে, সেটি প্রয়োগ তার প্রয়োগ কি করছে সেইটা তোমাকে মাথায় রাখতে হবে এবং বিশ্লেষণের মাধ্যমে সেটাকে অ্যানালিসিস বা বিশ্লেষণ করে দেখতে হবে। সেই মতো নিবিড় ও অনবদ্য শিক্ষাদানের জন্য নীতি নির্ধারণ করতে হবে। তাহলে তার জন্য কি কি নীতি নির্ধারণ করা যায় সেগুলো একটু চিন্তা ভাবনা করে তারপরে নীতি নির্ধারণ করতে হবে। একটি বাচ্চা যদি মৃদু প্রতিবন্ধী হয় তবে তার মূলধারা শিক্ষা কিছুটা হলেও দেওয়া সম্ভব। তাহলে যদি অল্প পরিমাণ প্রতিবন্ধী হয় তাহলে কিন্তু মূল শিক্ষা তার কিছুটা হলেও আমরা দিতে পারি। এই ধরনের বাচ্চাদের বিভিন্ন কৌশলী পদ্ধতিতে বাস্তব জীবন থেকে হাতে কলমে শেখাতে হবে, যাতে করে সে তার স্বাভাবিক জীবন যাপন করতে পারে। তাহলে সামান্য ছোটখাটো অসুবিধা থাকলে তাদের কিন্তু আমরা যথেষ্ট পরিমাণে না হলেও মোটামুটি অনেকটাই দেওয়া যেতে পারে তাদের শিক্ষা, এবং এদের প্রতি যথেষ্ট যত্নশীল হতে হবে। শুধুমাত্র বিদ্যালয়ের শ্রেণীকক্ষ নয়, শ্রেণীকক্ষে না, সম্ভব হলে সহপাঠক্রমিক কার্যাবলীতে এদেরকে অংশগ্রহণের সুযোগ দিতে হবে। সহপাঠক্রমিক কার্যাবলীতে এদেরকে যদি অংশগ্রহণের সুযোগ দেওয়া না হয় তাহলে এরা কিন্তু বাকিদের থেকে নিজেদেরকে একটু আলাদা মনে করবে এবং হীনমন্যতা এদের মধ্যে চলে আসতে পারে। তাহলে এই হীনমন্যতা যাতে না আসে তাদের জন্য, সেই কারণে তাদেরকে সহ পাঠক্রমিক কার্যাবলীতে অংশগ্রহণ করানোর সুযোগ দেওয়া উচিত। তাহলে এটা অটিজম আক্রান্ত ছাত্রকে শিক্ষাদানের ক্ষেত্রে প্রথমে তার মানসিক ও আচরণগত বৈশিষ্ট্য বুঝতে হবে। তারপরে আমি ধৈর্য ও সহানুভূতির সঙ্গে ছোট ছোট গল্প, স্পষ্ট নির্দেশ দেব, ভিজুয়াল এড ছবি চার্ট ব্যবহার করব, নিয়মিত রুটিন বজায় রাখবো যাতে সে নিরাপদ বোধ করে, অভিভাবক ও বিশেষজ্ঞের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে সমন্বিত কাজ করার চেষ্টা করব। শিশু সর্বপ্রথম সমাজের কোন স্তর থেকে শিক্ষা লাভ করে? তাহলে শিশু সর্বপ্রথম শিক্ষা লাভ করে তার পরিবার থেকে। তাহলে এই জায়গাটা যথেষ্ট গুরুত্বপূর্ণ যে শিশু বিশেষ করে তার মায়ের থেকে সর্বপ্রথম কিন্তু শিশু শিক্ষা লাভ করে থাকে তার পরিবার থেকে। তাহলে পরিবারই শিশুর প্রথম বিদ্যালয়। তাহলে বাবা মাই তার কিন্তু প্রথম শিক্ষক। তাহলে একজন শিশুর প্রথম শিক্ষক হলেন তার বাবা এবং মা। পরিবারের থেকে শিশু ভাষা, আচরণ এবং যে নৈতিক বা সামাজিক আচরণ যেগুলো সেইগুলো কিন্তু শিশু পরিবার থেকেই শিখে। এই প্রাথমিক শিক্ষা শিশুর ব্যক্তিত্ব গঠনে যথেষ্ট প্রভাব ফেলে। সহপাঠক্রমিক কার্যাবলী বলতে আপনি কি বোঝেন? তাহলে এই ধরনের কোশ্চেন গুলো কিন্তু বলতে পারে যে সহপাঠক্রমিক কার্যাবলী বলতে এই যে প্রশ্ন, এগুলো কোনো না কোনো ইন্টারভিউতে মানে টিচারদেরকে ধরা হয়, সেই সমস্ত প্রশ্নগুলো এখানে দেওয়া হয়েছে যে কাউকে না কাউকে এই প্রশ্নগুলো ধরেছে পরীক্ষায়, ইন্টারভিউতে। সহপাঠক্রমিক কার্যাবলী বলতে কি বোঝেন, এবং এই জন্য করতে হবে যে আমাকে কোনটা ধরবে কি ধরবে না আমরা কিছুই জানি না, সেই জন্য উচিত হলো সব রকমের প্রিপারেশন বা প্রস্তুতি নিয়ে যাওয়া। যে ও অনেকেই বলে ও ইন্টারভিউর জন্য তো আর তেমন কিছু পড়া লাগবে না, কিছু প্রস্তুতি নেওয়া প্রয়োজন নেই, দরকার নেই। কিন্তু কখন কোন টিচার পড়বে এবং কার ভাগ্যে কোন টিচার পড়ে যাবে, কার ভাগ্যে কোন প্রশ্নগুলো পরীক্ষার হলে গিয়ে জুটবে আমরা আগের থেকে কেউ জানি না। সুতরাং কেউ কেউ যে বলে থাকে যে ইন্টারভিউর জন্য আলাদা করে কিছু দেখার দরকার নেই, কিছু না, ওই একটা ডেমো শুধু প্র্যাকটিস করে গেলেই হবে। কিন্তু
এগুলো যদি কেউ জেনে যায়, পরীক্ষায় ধরুক বা না ধরুক সেটা ইম্পর্টেন্ট না, কিন্তু তার জন্য নেগেটিভ কোনো জায়গা ওনারা খুঁজে না পান। তাহলে এই যদি বাই চান্স ধরে থাকে, তাহলে কেউ স্টুডেন্ট যদি বা কোনো শিক্ষার্থী যদি না বলতে পারে, সেক্ষেত্রে তার নেগেটিভ সাইড একটা ফুটে উঠবে, যে না একজন শিক্ষক হবেন ইনি কিন্তু এই বিষয়গুলো জানেন না, সেই জিনিসটা কিন্তু ঠিক না, বা এই জিনিসটা কিন্তু উচিত না। তাই সবসময় উচিত হচ্ছে যে কে কি বলছে সেই সমস্ত বিষয়ে কর্ণপাত না করে নিজের মতো যতটা সম্ভব প্রিপারেশন বা প্রস্তুতি নিয়ে যাওয়া, এটাই হলো বুদ্ধিমানের কাজ। এবং কনফিডেন্সের সঙ্গে, তাহলে যখনই কেউ প্রস্তুতি নিয়ে যাবে তার একটা কনফিডেন্স বা আত্মবিশ্বাস অন্যরকম থাকবে, মনের মধ্যে কোনো হীনমন্যতা বা যে মানসিকভাবে দুর্বলতা, এই যে দুর্বলতার জায়গাটা কিন্তু ফুটে উঠবে না। আর যারা প্রস্তুতি নিয়ে যাচ্ছে না তাদেরকে হঠাৎ হঠাৎ করে দুটো একটা যখন প্রশ্ন করবে, বলতে পারবে না, তখন কিন্তু সেই যে সিচুয়েশন, পরিস্থিতি, সেই পরিস্থিতিটা কি কেমন হয়ে উঠবে, তখন কিন্তু ব্যাপারটা অন্যরকম হয়ে যেতে পারে। যে না আমি উত্তরটা পারলাম না, এ করলাম না, ঠিকঠাক ভাবে বলা গেল না, মাথার মধ্যে ওই যে একটা ঘাবড়ে যাওয়ার ব্যাপার, পুরো ইন্টারভিউর পরিবেশটাই তখন কিন্তু একেবারে হিতে বিপরীত হয়ে যেতে পারে। সেই জন্য কারোর কথার কোনো গুরুত্ব না দিয়ে নিজের কাজ নিজেকে করে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। তাহলে সহপাঠক্রমিক কার্যাবলী বলতে কি বোঝেন? তাহলে সহপাঠক্রমিক কার্যাবলী বলতে পাঠ্যক্রমের বাইরে থাকা এমন সব কার্যকলাপকে বোঝায়। সহপাঠক্রমিক কার্যাবলী বলতে পাঠ্যক্রম বা যে আমাদের পাঠ্যপুস্তক, পাঠ্যপুস্তকের বাইরে যে সমস্ত কার্যকলাপগুলো থাকে সেইগুলোকে বোঝায়, যা শিক্ষার্থীর সামগ্রিক বিকাশে সহায়তা করে। তাহলে একজন শিক্ষার্থীর যেটা সামগ্রিক যে বিকাশ, সেই বিকাশে সহযোগিতা করছে পাঠ্যক্রম বা পাঠ্য বইয়ের বাইরের যে শিক্ষা ব্যবস্থা, সেটাকেই কিন্তু বলা হয় সহপাঠক্রমিক কার্যাবলী। যেমন খেলাধুলা, তারপরে গান, নাটক, তাহলে যে খেলাধুলা, গান, নাটক, তারপরে বিতর্ক, এই সমস্ত এনসিসি, এই সমস্ত কার্যাবলীর মাধ্যমে নেতৃত্ব গুণ, তাহলে অনেকের নেতৃত্ব দেওয়ার যে ক্ষমতা, সেই গুণগুলো ধরা পড়ে বা সেগুলো উঠে আসে। দলগত মনোভাব, আত্মবিশ্বাস গড়ে ওঠে, এবং একে অপরের প্রতি যে সহানুভূতিশীল বা সহযোগিতা পূর্ণ মনোভাব, এই বিষয়টাও কিন্তু সহপাঠক্রমিক কার্যাবলী মাধ্যমে কিন্তু গড়ে ওঠে। শিক্ষা তখনই পরিপূর্ণ হয় যখন সহপাঠক্রমিক কার্যাবলী পাঠ্যক্রমের সঙ্গে সমান গুরুত্ব পায়। একজন হ্যান্ডিক্যাপ বা একজন প্রতিবন্ধীকে যখন পাশের আর একজন বন্ধু তার সঙ্গে যথেষ্ট ভালো ব্যবহার করে, সে কিন্তু আলাদা কিন্তু এক রকমের একটা মানে এনার্জি বা শক্তি তার মধ্যে কাজ করে, যে না সে প্রতিবন্ধী হলেও যে তার বন্ধুরা যখন তার সে কিন্তু মানসিকভাবে অনেক বেশি শক্তিশালী হয়ে ওঠে। আবার যখন তার বন্ধুরা তার সঙ্গে দুর্ব্যবহার বা খারাপ ব্যবহার করে থাকবে, তখন কিন্তু মানসিকভাবে তার মধ্যে অনেক সময় অনেক রকমের হীনমন্যতা কাজ করতে পারে। এই সহপাঠক্রমিক কার্যাবলীর মাধ্যমেই সেগুলো তুলে ধরা হয়, যে না তার প্রতি আমাদেরকে সহানুভূতিশীল হতে হবে, তার প্রতি যথেষ্ট বন্ধুত্বপূর্ণ মনোভাব দেখাতে হবে, তাকে যথেষ্ট সহযোগিতা করার চিন্তা ভাবনা তাদের মধ্যে গড়ে যদি ওঠে, তাহলে কিন্তু সেই বিষয়টা যথেষ্ট সহপাঠক্রমিক কার্যাবলীর কারণে কিন্তু সেটা গুরুত্ব পায়। শ্রেণীকক্ষে কোন শ্রেণীর শিক্ষার্থীদের প্রতি শিক্ষকের বেশি মনোযোগ দেওয়া দরকার? তাহলে শ্রেণীকক্ষে কোন ধরনের শিক্ষার্থীদের প্রতি শিক্ষকের সব থেকে বেশি অ্যাটেনশন বা মনোযোগ দেওয়া দরকার? শ্রেণীকক্ষে আমরা সবসময় জানি যে সমস্ত, তাহলে যদি কখনো কাউকে কোশ্চেন করে যে আপনার একটা দুর্বলতা বা আপনার একটা নেগেটিভ দিক বলুন, তাহলে এই কথাটাও কিন্তু সেক্ষেত্রে বলা যেতে পারে যে আমার একটা দুর্বলতা বা নেগেটিভ পয়েন্ট হলো শ্রেণীকক্ষে বা এই শ্রেণীকক্ষে বলছি যে সমস্ত শিক্ষার্থীরা যারা বলবে টিউশন পড়ায় বা, তাহলে তাদের প্রতি কিন্তু আমার একটু বেশি, আমি তাদের প্রতি মনোযোগ যোগী হয়ে পড়ি, বা তাদের সহানুভূতি বা তাদের সহযোগিতা আমার পক্ষে একটু বেশি করতে তাদের প্রতি ইচ্ছা করে, এটাই হচ্ছে আমার একটা দুর্বলতা। তাহলে আমরা দুর্বলতার পয়েন্টে সবসময় এমন কোনো কথা বলবো যেটা আমাদের কোনো নেগেটিভ কথা না, যেটা আমাদেরই কোনো পজিটিভ বা ভালো কোনো গুণ, সেটাকে আমরা ওনাদের সামনে তুলে ধরবো। তাহলে আমাদের নেগেটিভ, ওনারা যেটা নেগেটিভ কথা জানতে চাইছেন সেটাও যেন আমাদের পজিটিভ একটা দিক হয়ে ওঠে। তাহলে শ্রেণীকক্ষে পিছিয়ে পড়া শিক্ষার্থী, বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী
বা আবেগগতভাবে দুর্বল শিক্ষার্থীদের প্রতি বেশি মনোযোগ দেওয়া দরকার। এই শিক্ষার্থীরা অনেক সময় নিজে থেকে সমস্যা প্রকাশ করতে পারে না। শিক্ষকের স্যার ওটা আরেকবার একটু বলবেন, ওই পয়েন্টটা কি বললেন, ওই নেগেটিভ যেটা পয়েন্টটা বললেন? হ্যাঁ, যদি কোনো কারণে কাউকে জিজ্ঞাসা করে যে আপনার একটা নেগেটিভ দিক বলুন বা আপনার একটা দুর্বলতার দিক বলুন, যে স্যার আমি যখন টিউশন পড়াই যে সমস্ত সব বাচ্চা তো সমান মানের হয় না, যে সমস্ত বাচ্চাগুলো একটু পিছিয়ে তাদের প্রতি আমার একটু বেশি সহানুভূতি কাজ করে, বা তাদেরকে যতক্ষণ না আমি না বোঝাতে পারি আমি ততক্ষণ পর্যন্ত স্যাটিসফাই হতে পারি না। তাহলে এই যে একটা ওনারা নেগেটিভ দিক জানতে চাইছেন, যার মাধ্যমে আমরা আমাদের একটা ভালো দিক বা ভালো একটা গুণ তুলে ধরলাম, এইটা হচ্ছে বললাম আমি। ঠিক আছে স্যার বলছি ওই পিছিয়ে মানে কোন দিক থেকে পিছিয়ে, মানে নেগেটিভ দিক ইকোনমিক নাকি এমনি না, স্পেশাল যারা নিড যেটা যে? না, স্পেশাল নিডস বলতে যে সমস্ত শিক্ষার্থী যারা একটু কম মেধা সম্পন্ন হয়ে থাকে, যাদের একটু মেধা কম আছে, যারা অত্যন্ত ধীর গতিতে শেখে, তাদের প্রতি একটু বেশি সহানুভূতিশীল হয়ে পড়ি এই আর কি। এবং তাদেরকে যতক্ষণ না আমি কোনো বিষয়টিকে পুরো ভালোভাবে না বোঝাতে পারি ততক্ষণ পর্যন্ত আমি সন্তুষ্ট হতে পারি না। এটাই বলা যেতে পারে, তাই বললাম। ঠিক আছে স্যার, বুঝতে পেরেছি এবার। ওটাই বলতে হবে, শ্রেণীকক্ষে যে সমস্ত ছাত্ররা একটু পিছিয়ে পিছিয়ে মানে সেটা শিক্ষা হোক বা অন্য কোনো দিক থেকে, তাদের প্রতি আমার একটু বেশি তাদের প্রতি সহানুভূতিটা একটু বেশি কাজ করে। তাহলে এটাই আমাদের একটা পজিটিভ সাইড, এবং একটা শিক্ষকের এই বৈশিষ্ট্যটা অবশ্যই থাকা উচিত। তাহলে আমরা আমাদের একটা ভালো গুণ বলছি, কিন্তু যেটা নেগেটিভ বললেও ব্যাপারটা একটা পজিটিভ সাইড এই আর কি। এটাও তাহলে বললাম যে শ্রেণীর শিক্ষার্থী, কোন শ্রেণীর শিক্ষার্থীদের প্রতি শিক্ষকের সব থেকে বেশি অ্যাটেনশন বা মনোযোগ সব থেকে বেশি দরকার, কোন ধরনের শিক্ষার্থীর প্রতি। তাহলে শ্রেণী কক্ষে পিছিয়ে পড়া, এই জায়গাটায় কিন্তু মাথায় রাখতে হবে। পিছিয়ে পড়া যে সমস্ত শিক্ষার্থী বা বিশেষ চাহিদা সম্পন্ন হলেও হবে, বা আবেগগতভাবে যারা দুর্বল, এমন শিক্ষার্থীর প্রতি মনোযোগটা বেশি দেওয়া দরকার এদের প্রতি। তাহলে যারা পিছিয়ে রয়েছে, বিশেষ চাহিদা সম্পন্ন বা চিলড্রেন উইথ স্পেশাল নিডস যারা, তাদের প্রতি কিন্তু বেশি করে একটু অ্যাটেনশন বা মনোযোগ দরকার। এই শিক্ষার্থীরা অনেক সময় নিজে থেকে সমস্যা প্রকাশ করতে পারে না, তাহলে এরা কিন্তু অনেকটা এদের মধ্যে হীনমন্যতা কাজ করে বলে এরা জিজ্ঞাসা করব কি করব না, স্যারকে জিজ্ঞাসা করলে স্যার কি ভাববে, তাহলে এই সমস্ত চিন্তা ভাবনা তাদের মধ্যে কাজ করে বলে এরা এদের সমস্যা সবার সামনে প্রকাশ করতে পারে না। আমি যদি এটা বলি বাকিরা কি ভাববে, বাকিরা এইটা জানিস না তুই, তাহলে এই যে তাদের মধ্যে একটা হীনমন্যতা কাজ করে। সেই কারণে শিক্ষকের সবসময় পিছিয়ে পড়া ছেলে মেয়ের প্রতি যদি সহানুভূতিশীল ব্যবহার, তাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ থাকে, তাহলে তাদের মধ্যে হীনমন্যতা থাকবে না, এবং শেখার যে শিক্ষা ব্যবস্থাটা কিন্তু আরো অনেকটা বেশি ফলপ্রসূ বা অনেক বেশি কার্যকরী হয়ে উঠবে। তাহলে শিক্ষকের সহানুভূতিশীল দৃষ্টিভঙ্গি তাদের আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে সাহায্য করে, তাদের কনফিডেন্স যেটা, যে না আমি এটা বললে স্যার কি বলবে, তাহলে যখনই জানে যে আমার স্যার খুবই ভালো এবং আমি আমাদেরকে যখন নিজেদের মতো মনে করবে, তখন তাদের যে সমস্যাগুলো তারা সহজে প্রকাশ করতে পারবে। এবং এই যে সুযোগ দেওয়া, এটাই একজন শিক্ষকের প্রকৃত দায়িত্ব। কোন একজন শিক্ষার্থী কঠোর পরিশ্রম করেও পিছিয়ে পড়ে, সেক্ষেত্রে আপনার করণীয় কর্তব্য কি? তাহলে কোনো একজন শিক্ষার্থী সে রীতিমতো খুব পরিশ্রম করেও সে পিছিয়ে পড়ছে, এক্ষেত্রে আপনার করণীয় কর্তব্যটা কি হবে? তাহলে প্রথমেই শিক্ষার্থীর মূল সমস্যাগুলো নির্ণয় করব। তাহলে শিক্ষার্থীর মূল যে সমস্যা, কোথায় কোথায় সমস্যা হচ্ছে, সেই সমস্যাগুলো আমার খুঁজে বের করা প্রথম কাজ হবে। তার শেখার ধরন, তার মানসিক অবস্থা, পারিবারিক পরিস্থিতি, সবগুলো বিষয়ে খোঁজ খবর নিয়ে সেই বিষয়গুলো আমি অ্যানালিসিস করব, বা সেইগুলো আমি ভালো করে বিষয়গুলো নিয়ে চিন্তা ভাবনা করব। প্রয়োজনীয় শিক্ষণ পদ্ধতি পরিবর্তন করব এবং অতিরিক্ত সহায়তা দেব। তাকে অতিরিক্ত এক্সট্রা যারা
যে বাচ্চাটা বারবার পরিশ্রম করেও পিছিয়ে পড়ছে, কোথায় কোথায় তার সমস্যা, দুর্বলতা, তার শারীরিক মানসিক অবস্থা, তার পারিবারিক অবস্থা, তাহলে কি কারণে পিছিয়ে পড়তে পারে, তার সঠিক এবং প্রকৃত কারণটা প্রথম খুঁজে বার করাই আমার কাজ হবে। এবং সেই অনুযায়ী আমি চিন্তা ভাবনা করে কোন পদ্ধতি অবলম্বন করলে তার পক্ষে বিষয়টা ভালো হবে, আমি সেই চেষ্টাই করব। বর্তমান শিক্ষা ব্যবস্থায় পাঠদানের সময় শিক্ষকের ভূমিকা কেমন হবে? তাহলে বর্তমান শিক্ষা ব্যবস্থায় শিক্ষক শুধু আর জ্ঞানদাতা নন, তাহলে এখানে শিক্ষক একজন ফ্যাসিলিটেটর, গাইড এন্ড মোটিভেটর, এই বিষয়টা মাথায় রাখতে হবে। এখন কিন্তু বর্তমানে শুধু আমরা লেকচার দিয়ে গেলাম, বাচ্চা শুনলো, এই যে একমুখী প্রক্রিয়া, এটা কিন্তু করা যাবে না। এখন উভয়মুখী প্রক্রিয়া করতে হবে। মানে আমি কিছু বলছি, ছাত্রদেরকেও পার্টিসিপেট করাতে হবে, অ্যাক্টিভ করাতে হবে, তাদের কাছে বিভিন্ন বিষয় জিজ্ঞাসা করা, যে এইটা দেখেছো, ওইটা শুনেছো, আচ্ছা বলো তো এটা কেন হয়, ওটা কি কারণে হয়, এই ব্যাপারটা আগে কি কেউ শুনেছো? তাহলে তাদেরকেও বলার সুযোগ দিতে হবে। একমুখী প্রক্রিয়া বা লেকচার মেথড যেন না হয়ে যায়। শিক্ষক শিক্ষার্থীদের চিন্তা করতে, প্রশ্ন করতে এবং নিজে শিখতে উৎসাহ দেন। এই ভূমিকা শিক্ষার্থীর আত্মনির্ভর এবং সৃজনশীল করে তোলে। অ্যাক্টিভিটি বেসড লার্নিং কি? তাহলে অ্যাক্টিভিটি বেসড লার্নিং বলতে কি বোঝানো যায়? তাহলে এটা এমন একটা শিক্ষণ পদ্ধতি যেখানে শিক্ষার্থীরা কাজের মাধ্যমে শেখে। তাহলে লার্নিং বাই ডুইং, কাজের মাধ্যমে তারা কি করছে, শিখছে। এতে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ করে, শিক্ষার্থীরা তারা নিজেরা পার্টিসিপেট করে বা অংশগ্রহণ করে। তাহলে কোনো একটা প্রজেক্ট তাদেরকে দিয়ে দেওয়া হলো, বিশেষ করে সায়েন্সে, কেমিস্ট্রিতে মাটির পিএইচ নির্ণয়, জলের কোডের মান, এই সমস্ত। তাহলে এখানে কিন্তু তারা এইগুলো যখন করছে, সরাসরি কিন্তু কাজটায় তারা পার্টিসিপেট করছে বা অংশগ্রহণ করছে, এবং শেখাটা হয়ে উঠবে আনন্দময়, বাস্তবমুখী। আর হাতে কলমে এরকম ভাবে তারা নিজেরাই কাজটা করছে, এই সক্রিয়তা ভিত্তিক শিক্ষকটা কিন্তু অনেক বেশি দীর্ঘস্থায়ী হয় এবং ফলপ্রসূ হয়। এই পদ্ধতি শিক্ষার্থীর চিন্তা শক্তি ও সমস্যা সমাধান ক্ষমতা বাড়িয়ে তোলে। শিক্ষার্থীর কোনো একটা বিষয় নিয়ে চিন্তা করার যে ক্ষমতা, সেটা যেমন বেড়ে যায়, তার পাশাপাশি সমস্যা, যে জল দূষণের সমস্যা কিভাবে প্রতিরোধ করা যায়, তাহলে এই যে সমস্যা বা বায়ু দূষণের সমস্যা কিভাবে প্রতিরোধ করা যায়, তাহলে এগুলো কিন্তু তাদের যেমন চিন্তা শক্তির বৃদ্ধি করে, তার পাশাপাশি সমস্যা সমাধানের ক্ষমতাটাকেও বাড়ায়। অনেক ক্ষেত্রে কোনো গরিব শিশুর আন্তরিক ইচ্ছা থাকা সত্ত্বেও আর্থিক অভাবের দরুন বিদ্যালয়ে পড়াশোনা করতে আসতে পারছে না। সেক্ষেত্রে একজন শিক্ষক হিসেবে আপনি কি করবেন? তাহলে কোনো একটা গরিব শিশুর যথেষ্ট পড়াশোনা করার ইচ্ছা রয়েছে, তা সত্ত্বেও আর্থিক অভাবের দরুন সে বিদ্যালয়ে পড়াশোনা করতে পারছে না, বা তার ফ্যামিলির তাকে আসতে দিচ্ছে না আর্থিক টানাপোড়েনের মধ্যে থাকার কারণে, সেক্ষেত্রে আপনি একজন শিক্ষক হিসেবে কি করবেন? তাহলে উত্তর কিন্তু ভালোভাবে দিতে হবে। এক্ষেত্রে আমি প্রথমে অভিভাবকের সঙ্গে আলোচনা করব। তাহলে প্রথমে আমার কাজ হচ্ছে বিদ্যালয়ে মিড ডে মিল, স্কলারশিপ, সরকারি প্রকল্পের সুবিধাগুলো সম্পর্কে তাদেরকে জানাবো। প্রয়োজনে বিদ্যালয় কর্তৃপক্ষ ও প্রশাসনের সহযোগিতা নেব। একজন শিক্ষক হিসেবে শিশুটির পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য সর্বাত্মক সহযোগিতা বা সাহায্য করার চেষ্টা করব। অবসর যাপনের শিক্ষা বলতে আপনি কি বোঝেন? তাহলে অবসর যাপনের যে শিক্ষা, এই অবসর যাপনের শিক্ষা বলতে আপনি কি বোঝেন? তাহলে অবসর যাপনের শিক্ষা বলতে অবসর সময়কে সৃজনশীল এবং গঠনমূলক ব্যবহারের শিক্ষাকে বোঝায়। তাহলে আমাদের যে অবসর সময়, সেখানেও আমরা এমন কোন শিক্ষা গ্রহণ করব যেটা হচ্ছে সৃজনশীল, ক্রিয়েটিভ সবসময় কিছু হবে, নতুন কিছু করার যে চিন্তা ভাবনা, এবং গঠনমূলক ব্যবহারের শিক্ষাকে বোঝায়। খেলাধুলা, বই পড়া, সঙ্গীত চর্চা, সৃজনশীল কাজের মাধ্যমে এই শিক্ষা দেওয়া হয়। এটি মানসিক সুস্থতা ও জীবনবোধ গঠনে সহায়ক। জাতীয় সংহতি বলতে আপনি কি বোঝেন? তাহলে উত্তর কি হবে? জাতীয় সংহতি বলতে আপনি কি বোঝেন? জাতীয় সংহতি বলতে মূলত যে ধর্ম, ভাষা, জাতি এবং সংস্কৃতির ভিন্নতা সত্ত্বেও দেশের নাগরিকদের মধ্যে যে ঐক্য এবং সম্প্রীতির চেতনাকে বোঝায়। তাহলে নাগরিকদের মধ্যে যে একটা ঐক্য, যে আমরা সবাই ভারতীয়, আমাদের ভাষা যাই হোক না কেন, আমরা সবাই ভারতীয়, এই যে চেতনা, এই চেতনাকে কিন্তু বোঝানো হয়। শিক্ষার মাধ্যমে এই মূল্যবোধ শিক্ষার্থীদের মধ্যে গড়ে তোলা যায়। জাতীয় সংহতি একটি শক্তিশালী ও স্থিতিশীল সমাজ গঠনের ভিত। শিক্ষার্থীদের মধ্যে দলগত মনোভাব বাড়াতে বিদ্যালয়ে কি ধরনের নিয়মের দরকার? শিক্ষার্থীদের মধ্যে দলগত নিয়মের যে মনোভাব বা দলগত মনোভাব বাড়ানোর জন্য
কি ধরনের আমরা রুল বা নিয়ম সেখানে প্রয়োগ করব। শিক্ষার্থীদের মধ্যে দলগত মনোভাব গড়ে তুলতে বিদ্যালয়ের সহযোগিতামূলক নিয়ম প্রয়োজন, যেমন গ্রুপ ওয়ার্ক। গ্রুপ ওয়ার্ক যখন কাজ করা হয়, একজন আরেকজনকে সহযোগিতা করে। দলগত প্রকল্প, যৌথ দায়িত্ব বন্টনের ব্যবস্থা করতে হবে। দলগত খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা এবং সহযোগিতার মূল্যবোধ, এই বিষয়গুলো গড়ে তুলতে হবে। এই ধরনের নিয়ম দলগত মনোভাব ও নেতৃত্বগুণ বিকাশে সহযোগিতা বা সাহায্য করে। শিক্ষক হয়ে আপনি কিভাবে একজন বদ বা দুষ্ট ছাত্রকে সংশোধন করবেন? শিক্ষক হিসেবে আপনি একজন বদ বা দুষ্ট ছাত্র আছে, তাকে কিভাবে আপনি সংশোধন করবেন? তাহলে প্রথমে তার আচরণের মূল কারণ। সবসময় এখানে এই ধরনের উত্তর কিন্তু বলতে হবে, যখনই যাই দিক যে তার কারণটাকে আমি খুঁজে বার করবো। শাস্তির পরিবর্তে ব্যক্তিগতভাবে তাকে কথা বলে বোঝাবো এবং তার মধ্যে থাকা ভালো গুণগুলোকে চিহ্নিত করে ইতিবাচক দায়িত্ব দিতে হবে। ভালো ভালো কাজগুলোর দায়িত্ব বা যেগুলো তার দিয়ে করিয়ে নেওয়া যায় এবং তার প্রশংসা করা। প্রয়োজনে অভিভাবকদের সঙ্গে আলোচনা করব। এই পদ্ধতিতে ধীরে ধীরে ছাত্রটির আচরণে ইতিবাচক পরিবর্তন আনবে। শিক্ষার ক্ষেত্রে শিক্ষক ও শিক্ষার্থীর মধ্যে সম্পর্ক কেমন হওয়া উচিত? তাহলে শিক্ষক এবং শিক্ষার্থীদের মধ্যে সম্পর্ক কেমন হওয়া উচিত বলে আপনি মনে করেন? তাহলে শিক্ষক এবং শিক্ষার্থীদের মধ্যে সম্পর্ক আস্থা ভিত্তিক এবং পারস্পরিক সম্মানপূর্ণ হওয়া উচিত। একজন আরেকজনকে সম্মান অবশ্যই করতে হবে। বন্ধুত্বপূর্ণ ও শালীন ও সীমার মধ্যে থাকা উচিত। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হবে, কিন্তু তাই বলে এমন তার মধ্যে কিন্তু একটা সীমা রেখা থাকা উচিত। ছাত্র এবং শিক্ষকের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হলেও এমন সেই একটা যে সীমা রয়েছে, সীমারেখা, সেই সীমারেখা কিন্তু অতিক্রম করা যাবে না। এতে শিক্ষার্থী নির্ভয়ে প্রশ্ন করতে ও মত প্রকাশ করতে পারে। এই সম্পর্ক শিক্ষার পরিবেশকে ইতিবাচক করে তোলে। নির্মিতিবাদ বলতে কি বোঝেন? নির্মিতিবাদ, এটাও কনস্ট্রাকটিভিজম বা নির্মিতিবাদ, এটা একটা আধুনিক শিক্ষা দর্শন। নির্মিতিবাদ, এতে শিক্ষার্থী নিজের অভিজ্ঞতা এবং পূর্বজ্ঞান ব্যবহার করে নিজেই জ্ঞান গঠন করে। তাহলে নিজ শিক্ষার্থীরা তাদের পূর্বের যে জ্ঞান, সেই পূর্বের জ্ঞানটাকে বর্তমান বিষয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে তারা তাদের নিজের যে জ্ঞানটা কিন্তু গঠন করে থাকে। শিক্ষক এখানে নির্দেশক এবং সহায়কের ভূমিকা পালন করে থাকেন। এই পদ্ধতি শিক্ষার্থীর চিন্তা শক্তি ও সমস্যা সমাধানের ক্ষমতা বাড়ায়। শিশুদের মধ্যে শারীরিক বিকাশ কিভাবে ঘটাবে? তাহলে তাদের শারীরিক বিকাশ ঘটানো যেতে পারে কিভাবে? শিশুদের মধ্যে শারীরিক বিকাশের জন্য নিয়মিত খেলাধুলা অত্যন্ত জরুরি। বিদ্যালয়ে শারীরিক শিক্ষা, যোগব্যায়াম ও খেলাধুলার সুযোগ দিতে হবে। সঠিক পুষ্টি ও স্বাস্থ্য সচেতনতার উপর যোগ দিতে হবে। এর মাধ্যমে শিশুদের সুস্থ সবলভাবে গড়ে তোলা যায়। বিদ্যালয়ে যৌন শিক্ষা কতটা জরুরি এবং এটি কিভাবে আপনি দেবেন? তাহলে বিদ্যালয়ে যৌন শিক্ষা কতটা জরুরি? আগে কিন্তু বিদ্যালয়ে জীবনশৈলী বলে একটা ক্লাস 8 পর্যন্ত ছেলে মেয়েদের শিক্ষা দেওয়া হতো, জীবনশৈলী, যেখানে বিভিন্ন রকমের শিক্ষা বা যৌন বিষয়ের এই যে সচেতনতা, এই সম্পর্কে সচেতন করা হতো। তাহলে বিদ্যালয়ে যৌন শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটা জরুরি। শিক্ষার্থীর শারীরিক মানসিক পরিবর্তন সম্পর্কে সচেতন করা। যৌন শিক্ষা বয়স উপযোগী, বিজ্ঞান ভিত্তিক ও শালীন ভাষায় দিতে হবে। এর ফলে কুসংস্কার দূর হবে ও শিক্ষার্থীরা সুরক্ষিত থাকবে। লেসন প্ল্যানের প্রয়োজনীয়তা আছে কি, বা প্রয়োজনীয়তা কোথায়? লেসন প্ল্যান পাঠদানকে পরিকল্পিত এবং লক্ষ্য ভিত্তিক করে তোলে। লেসন প্ল্যান যেটা, এই লেসন প্ল্যান পাঠদানকে অনেকটাই পরিকল্পিত এবং লক্ষ্য ভিত্তিক করে তোলে। এর মাধ্যমে সময়ের সঠিক যে ব্যবহার, সেই ব্যবহারটা করা যায়। শিক্ষক আত্মবিশ্বাসের সঙ্গে পাঠদান করতে পারেন, শিক্ষণের গুণগত মান উন্নত হয়। মাইক্রো লেসন প্ল্যান ও ম্যাক্রো লেসন প্ল্যান কি ও এদের গুরুত্ব কেমন? তাহলে ম্যাক্রো লেসন প্ল্যান মানে আমরা জানি যে অল্প সময়ের জন্য আমরা যখন কোথাও ইন্টারভিউ দিতে যাই, শিক্ষকতা পেশার জন্য বা কোনো বিষয়ে, এই যে আমরা যখন ইন্টারভিউ দিচ্ছি, তখন যে আমরা ছোট্ট এখানে কিন্তু আমরা ম্যাক্রো লেসন প্ল্যানকেই করছি। কিন্তু আমরা যখন আমাদের বন্ধুদের সঙ্গে বা যারা এক্সপার্ট থাকেন তাদের সামনে যখন কোনো একটা বিষয় অল্প সময়ের মধ্যে পড়াচ্ছি, সেইটা কিন্তু তখন ম্যাক্রো লেসন প্ল্যানের অন্তর্ভুক্ত হবে। আর ক্লাস বিদ্যালয়ে যখন আমরা একটা 40 মিনিট 45 মিনিটের যে
ক্লাস করাচ্ছি তখনকার জন্য যে পরিকল্পনাটা আমরা করে যাচ্ছি এটা কিন্তু মাইক্রো লেসন, এই ম্যাক্রো লেসন প্ল্যান হবে। তাহলে আমাদের ইন্টারভিউতে কিন্তু ম্যাক্রো লেসন প্ল্যানই পড়াতে হবে, মাইক্রো না। 5 মিনিটের জন্য আমি মাইক্রো লেসন প্ল্যান মানে সবগুলোকে একসঙ্গে তুলে ধরবো তা কিন্তু করলে হবে না। তাহলে ওখানে শুধুমাত্র বিদ্যালয়ে ঠিক যেমন ভাবে মাইক্রো লেসন প্ল্যান পড়ানো হয়, মাইক্রো লেসন প্ল্যানে তেমন ভাবেই পড়াতে হবে। তাহলে কোনো একটা বিষয় যেমন ভাবে বিদ্যালয়ে শুরু করাতে হয়, কিন্তু ওই অল্প সময়ের মধ্যেও টপিকটা যেন বেশ চমকপ্রদ হয়, তাদের যেন বেশ তারা বুঝতে পারে যে এই টপিকটা পড়ানোর মধ্যে দিয়ে তার যে গুণাবলীগুলো, আমরা যে টপিকটা পড়াচ্ছি তাহলে আমাদের পড়ানোর যে বাচনভঙ্গি বা কথা বলার যে ক্ষমতা, স্পষ্টতা, এই সমস্ত বিষয়গুলো যেন তারা বুঝতে পারে যে না ঠিকঠাক আছে সবকিছু। অভিজ্ঞাপত্র, হ্যাঁ কোনটা? মাইক্রো লেসন প্ল্যান আর ম্যাক্রো লেসন প্ল্যানের মধ্যে একটা কোশ্চেন করবো, মানে এটা আমার আগে থেকে বুঝতে সমস্যা হচ্ছিল যে এই যে মাইক্রো লেসন প্ল্যান যেটা আমরা 40 মিনিট ধরে ক্লাসে পড়ে, মানে শিক্ষার্থীকে যেটা আমরা ক্লাস দেবো সেটা মাইক্রো লেসন প্ল্যান, তাই তো স্যার? হ্যাঁ আর না, ম্যাক্রো ওটা লেসন প্ল্যান মাইক্রো মাইক্রো যেটা মাইক্রো লেসন প্ল্যান, যেটা মাইক্রো লেসন প্ল্যানটা হচ্ছে 5 মিনিটের জন্য, আর ম্যাক্রো মাইক্রো লেসন প্ল্যান 5 মিনিটের জন্য। মাইক্রো রিলেশন প্ল্যানের টাইমটা হচ্ছে 5 মিনিট। হ্যাঁ, ওই 5-7 মিনিটের মধ্যে শেষ করতে আচ্ছা হবে। বুঝতে পেরেছি। আর ম্যাক্রোটা স্যার? হ্যাঁ, 40-45 মিনিট ধরে আমরা পুরো একটা ক্লাসের পিরিয়ড ধরে যেটা করাচ্ছি ওটা কিন্তু ম্যাক্রো লেসন প্ল্যানের মধ্যে পড়ছে। আচ্ছা, আমরা কোথাও এক্সপার্টদের সামনে যখন ক্লাস করাচ্ছি বা কিছু বলছি, কোন বন্ধুদের 4-5 জন বন্ধু একটা বিষয়ে আমরা যখন 4-5 জন মিলে যখন এই ডেমোর জন্য রেডি হচ্ছি, অল্প সময় হয়তো বিষয়টা কে কেমন জানে একজন বন্ধুর সামনে আমি বিষয়টা তুলে ধরছি, তখন কিন্তু সেটা মাইক্রো লেসন প্ল্যানের মধ্যে পড়ছে, ম্যাক্রো না। ও আচ্ছা আচ্ছা, তখন এই বিষয়টা মাথায় রাখতে হবে। ঠিক আছে। তাহলে মাইক্রো লেসন প্ল্যান, এটা ইংরেজিতে যদি মাইক্রো কথাই যে মাইক্রোস্কোপ, মাইক্রো মানে ছোট, যেগুলোকে আমরা জানি যে খালি চোখে দেখা যায় না তাদেরকে আমরা মাইক্রোস্কোপ দিয়ে দেখি, এইভাবে মনে রাখতে পারি যে মাইক্রো লেসন প্ল্যান মানে যেগুলো ছোট, অল্প সময়ের জন্য। হ্যাঁ, তাহলে মাইক্রো কথার মিনিং হচ্ছে ক্ষুদ্র বা ছোট, বা যদি কেমিস্ট্রিতে বলো যে অণু এই টাইপের বলা হয়। আচ্ছা আচ্ছা। ম্যাক্রো মানে হচ্ছে বড় বা বাল্ক বা বৃহৎ, ম্যাক্রো কথার অর্থ। তাহলে বেশি সময় ধরে আমরা যে লেসন প্ল্যানটা করে থাকি বেশি ফুল একটা পিরিয়ডের জন্য, তখন সেটাকে আমরা বলবো ম্যাক্রো লেসন প্ল্যান। ম্যাক্রো মানে লম্বা বা বড়। দীর্ঘ পাঠ পরিকল্পনা, দীর্ঘ সময়ে পাঠ পরিকল্পনা, 5 মিনিট 7 মিনিট কি পড়াবো সেটা হবে তোমার মাইক্রো লেসন প্ল্যান। আর ম্যাক্রো হচ্ছে দীর্ঘ সময়ের জন্য, এই যে 40 মিনিট 50 মিনিট বা কোথাও 1 ঘন্টা ক্লাস নেওয়া হবে, যে সেইটাই। ঠিক আছে? অভিজ্ঞাপত্র কি? তাহলে অভিজ্ঞাপত্র বলতে এই যে প্রশ্ন, পরীক্ষায় প্রশ্ন করা, এটা একটা অভিজ্ঞাপত্রের একটা এক্সাম্পল বা উদাহরণ হবে কিন্তু। তাহলে অভিজ্ঞাপত্র হচ্ছে শিক্ষার্থীর এক বা একাধিক বৈশিষ্ট্য নির্ণয়ের জন্য একগুচ্ছ প্রশ্ন বা সমস্যা সেট, তার সামনে একগুচ্ছ প্রশ্ন দিয়ে দেওয়া হলো বা কিছু সমস্যা দিয়ে দেওয়া হলো। তাহলে এই প্রশ্ন বা সমস্যা যেগুলো বা সমস্যা সেট যেগুলো, এগুলোকে বলা হয় অভিজ্ঞাপত্র। তাহলে যে অভিজ্ঞতা দ্বারা শিক্ষার্থী শ্রেণীকক্ষে তাদের পাঠ্য বিষয়ের উপর কতটা পারদর্শিতা বা কৃতিত্ব অর্জন করতে পেরেছে সেটা পরিমাপ করা হয়, তাকে বলা হয় পারদর্শিতা বা কৃতিত্ব অভিজ্ঞতা। তাহলে এই যে ক্লাসে একটা নির্দিষ্ট সময় ধরে তারা কি কি অর্জন করলো, তাহলে সেইটা আমরা যে অভিজ্ঞতা দ্বারা পরিমাপ করতে পারি তাকে বলা হয় পারদর্শিতার অভিজ্ঞতা। এই কৃতিত্বের অভিজ্ঞতাকে শিক্ষামূলক অভিজ্ঞতাও বলা হয়। তাহলে যেগুলো মূল্যায়নে সহযোগিতা বা সাহায্য করে। এরপরেই ধরতে পারি যে মূল্যায়ন বিষয়টা কি। তাহলে মূল্যায়ন হচ্ছে শিক্ষার্থীর জ্ঞান, দক্ষতা এবং অগ্রগতি নির্ধারণের একটা ধারাবাহিক প্রক্রিয়া। তাহলে মূল্যায়ন এই যে সারা বছর ধরে শিক্ষার্থীর বিভিন্ন টেস্ট নেওয়া হচ্ছে বা বিভিন্ন রকমের পরীক্ষা নেওয়া হচ্ছে, নেওয়ার ফলে এই যে তাদের কোথায় কতটা প্রোগ্রেস করছে সব বিষয়ের উপরে। তাহলে মূল্যায়ন কিন্তু এটা একটা বৃহৎ একটা বিষয়।
সারা বছর ধরে তার যে কি কি কোথায় প্রোগ্রেস কি কি হলো, সেই সমস্ত বিষয়ে কতটা আয়ত্ত করতে পেরেছে, তার জন্য যে নিরবিচ্ছিন্ন শিক্ষার্থী সম্পর্কে তথ্য সংগ্রহ করা, সেটাকে বিচার বিশ্লেষণ করে ফলাফলের ভিত্তিতে আমরা যে সিদ্ধান্ত গ্রহণ করে থাকি শিক্ষাক্ষেত্রে, তাকেই বলা হয় মূল্যায়ন। সারা বছর ধরে তার ওই শিক্ষার্থী সম্পর্কে বিভিন্ন রকমের তথ্য, তার বিচার বিশ্লেষণ এবং ফলাফল, এর ভিত্তিতে যে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া, সেটাকেই বলা হয় মূলত মূল্যায়ন। আর্টিফিশিয়াল লার্নিং বলতে কি বোঝাও? তাহলে এই পর্যন্ত আজকে আমাদের শেষ, মানে এই টপিকটা। আর্টিফিশিয়াল লার্নিং বলতে আপনি কি বোঝেন? আর্টিফিশিয়াল লার্নিং এর বাংলা মানে কি? কৃত্রিম শিখন। এর বাংলা মানে হচ্ছে কৃত্রিম শিখন। তাহলে কোন শিখন ব্যবস্থা যখন কৃত্রিম পদ্ধতিতে বা এই যে কৃত্রিম পদ্ধতিতে মূলত চলছে, যেমন যে কম্পিউটার ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে যখন আমরা এই যেমন ল্যাপটপের মাধ্যমে বা কম্পিউটার ফোনের মাধ্যমে আমরা অনেক কিছু শিখতে পাচ্ছি, তাহলে এগুলো হচ্ছে আর্টিফিশিয়াল লার্নিং এর মধ্যে কিন্তু পড়বে। কম্পিউটারের মাধ্যমে শিখন, মোবাইলের মাধ্যমে আমরা যেগুলো শিখছি, তাহলে এগুলো হচ্ছে আর্টিফিশিয়াল লার্নিং। চ্যাট জিপিটি বলো বা এই টাইপের যেগুলো, এগুলো কিন্তু সব আর্টিফিশিয়াল লার্নিং এর মধ্যেই পড়ছে। তাহলে আজকের এই 33টা প্রশ্ন এখান থেকে সিডিপি থেকে থাকবে। এরপরে আমরা যেটা যাব, আজকে হচ্ছে লাইটের ডিসপারশন পার্টটা দেখব। তাহলে ডিসপারশন বা যেটাকে বলা হয় বিচ্ছুরণ, আলোর বিচ্ছুরণ। তাহলে এই বিচ্ছুরণ কিন্তু ফিজিক্সের যারা বা কেমিস্ট্রি থেকেও বিচ্ছুরণটা দেওয়া যেতে পারে, এবং এটা বেশ যথেষ্ট বাস্তব এক্সাম্পল বা বাস্তব উদাহরণ ভিত্তিক। সুতরাং এই টাইপের ডেমো দেওয়াটাই ভালো, এবং এতে ভালো নাম্বারও ক্যারি করা যায় বা ভালো নাম্বার তোলা যায়। তাহলে প্রথমে ধরতে পারি যে বিচ্ছুরণ বিষয়টা কি, সেটা তো অবশ্যই তুলে ধরতে হবে। তাহলে আলোর বিচ্ছুরণ বলতে কি বোঝায়? সাদা আলো যখন কোনো একটা স্বচ্ছ মাধ্যম যেমন প্রিজম এর মধ্যে দিয়ে অতিক্রম করে, তখন তার উপাদানের যে বর্ণগুলো বিভিন্ন, হ্যাঁ বলছি আগের দিনের এই সিডিপির পার্টটা পিডিএফটা আসেনি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আজকে দিয়ে দেওয়া হবে, আজকে দিয়ে দেওয়া হবে। আর এই আজকে পিডিএফ প্লাস গত দিনের পিডিএফ দুটোই আজকে দিয়ে দেওয়া হবে। তাহলে আলোর বিচ্ছুরণ বলতে, দেখো বিচ্ছুরণ বারবার বলছি, যেহেতু রামধনু বা আরো বিভিন্ন এক্সাম্পল উদাহরণের মাধ্যমে এগুলো বেশ সুন্দরভাবে বোঝানো যায়। তাহলে এইটা কিন্তু যেমন বলছিলাম কেমিক্যাল বন্ডিং, এটা একটা ভালো ডেমো। আর পাশাপাশি এটাও কিন্তু আলোর বিচ্ছুরণটাও একটা ডেমোর মধ্যে, ডিসপারশনটা যথেষ্ট ভালো একটা ডেমো কিন্তু। তাহলে বিচ্ছুরণ কাকে বলে? যারা ফিজিক্সের তারা তো সবাই জানে, কেমিস্ট্রি যারা তাদেরকে একটু ভালো করে জানতে হবে যে সাদা আলো যখন কোনো একটা স্বচ্ছ মাধ্যম যেমন প্রিজম দিয়ে অতিক্রম করে, তার উপাদান বর্ণগুলো বিভিন্ন কোণে বিভক্ত হয়ে পড়ে। তাহলে বিভক্ত হওয়ার কারণ ফিজিক্সে বা কেমিস্ট্রিতেও এগুলো কম বেশি পড়তে হয়েছে, সায়েন্স ছেলে মেয়ে যারা তারা সবাই কম বেশি জানে যে আলো একটা মাধ্যম থেকে যখনই আর একটা মাধ্যমে যায়, তখন কিন্তু বেগের পরিবর্তন ঘটে। তাহলে বেগের মাধ্যম পরিবর্তন হলে আলোর বেগের পরিবর্তন ঘটে, এবং তাদের যে পথে যাওয়ার কথা ছিল সেই পথ বরাবর না গিয়ে সেখান থেকে কিন্তু তাদের কি হয়, তারা কিন্তু কিছুটা বেঁকে যায়। তাহলে এই যে বেঁকে যাচ্ছে, এই বিষয়টাকে আমরা কি বলে থাকি? এটাকে বলি আলোর প্রতিসরণ। আর প্রতিসরণের জন্যই কিন্তু আলোর বিচ্ছুরণটা হয়ে থাকে। তাহলে বিচ্ছুরণের মূল কারণটা কি? তার কারণ হচ্ছে রিফ্রাক্টিভ ইন্ডেক্স বা যেটাকে প্রতিসরাঙ্ক বলা হয়। প্রিজমের সাহায্যে সাদা আলোর বিচ্ছুরণ কিভাবে ঘটে? তাহলে যা যা প্রশ্ন ধরার মতো এখান থেকে বিচ্ছুরণ সব দেওয়া আছে। তাহলে প্রিজমে সাদা আলোর বিচ্ছুরণ কিভাবে ঘটে? স্নেলের সূত্র অনুসারে এই ব্যাপারটা হয়ে থাকে। স্নেলের সূত্র বারবার করে বলছে, এটা পড়ে যেতে হবে। তাহলে আলোর যেমন প্রতিফলনের সূত্র খুবই ইম্পর্টেন্ট, আলো যারা করাবে, তার পাশাপাশি আলোর প্রতিসরণের জন্য স্নেলের সূত্র যথেষ্ট ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ। স্নেলের সূত্র সবাই কম বেশি জানে যে কোনো একটা নির্দিষ্ট বর্ণ এবং নির্দিষ্ট আলোর ক্ষেত্রে এই যে সাইন আই বাই সাইন আর, আপতন কোণে সাইন এবং প্রতিসরণ কোণে সাইন, এই দুটোর যে অনুপাত, এই অনুপাতটা কিন্তু কনস্ট্যান্ট বা ধ্রুবক। তাহলে একটি নির্দিষ্ট বর্ণ এবং নির্দিষ্ট মাধ্যমের ক্ষেত্রে তাহলে এই যে সাইন আই মানে আপতন, যেটা আই হচ্ছে আপতন কোণ, এবং সাইন আর এইটাকে বলা হয় প্রতিসরাঙ্ক মিউ। তাহলে আলোক রশ্মি যখন দুটো মাধ্যমের বিভেদ তলে এসে আপতিত হয়,
এরকম কৌণিক ভাবে আপতিত হয়, তাহলে আলোর যে পথ বরাবর যাওয়ার কথা ছিল, এই পথ বরাবর যাওয়ার কথা ছিল, না গিয়ে ও এরকম বেঁকে যায়। তাহলে এইটা হচ্ছে আপতন কোণ আই, এটা হলো প্রতিসরণ কোণ আর। তাহলে এদের সাইনের অনুপাত, এইটাকে বলা হয় প্রতিসরাঙ্ক। তাহলে আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাতটা কি থাকে? ধ্রুবক থাকে। এবং এক্ষেত্রে আপতিত রশ্মি আর প্রতিসৃত রশ্মি, আপতন বিন্দু, এটা হচ্ছে আপতন বিন্দু, আপতন বিন্দুতে এই যে দুই মাধ্যমের বিভেদ তলের উপর অঙ্কিত অভিলম্ব, এরা সবাই একই প্লেনে থাকবে, সেম প্লেন। তাহলে এই যে আপতিত রশ্মি, প্রতিসৃত রশ্মি এবং অভিলম্ব, এই তিনটেই কিন্তু কি থাকবে? সেম প্লেন, একই প্লেন বা একই তলে অবস্থান করছে। তাহলে এই হলো স্নেলের দুটো সূত্র, যে আপতন কোণ এবং এই আপতিত রশ্মি, প্রতিসৃত রশ্মি, আপতন বিন্দুতে প্রতিফলক এই তোমার বিভেদ তলের উপরে অঙ্কিত অভিলম্ব একই তলে থাকবে, নাম্বার 1। নাম্বার 2, আপতন কোণের সাইন, প্রতিসরণ কোণের সাইনের অনুপাত, এই অনুপাতটা ধ্রুবক থাকবে, যেটাকে বলা হয় প্রতিসরাঙ্ক। তাহলে প্রতিটি বর্ণের ক্ষেত্রে রিফ্রাক্টিভ ইনডেক্স আলাদা আলাদা হয়। তাহলে মিউ বা এই যে রিফ্রাক্টিভ ইনডেক্স, মিউ ইকুয়াল টু কি হয়? এ, কসি সূত্র বলে, এ প্লাস বি বাই ল্যামডা স্কয়ার। ল্যামডা মানে হচ্ছে আলোর তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে প্রত্যেকটা বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য যেহেতু আলাদা আলাদা, এই যে ভিপ জিওর বা বেনি আসহ কলা, এই যে আমরা জানি বেনি আসহ কলা, তাহলে এই যে আলাদা আলাদা বেগুনি, নীল, আসমানি, তারপর সবুজ, হলুদ, কমলা, লাল, প্রত্যেকের কিন্তু তরঙ্গ দৈর্ঘ্যটা কিন্তু আলাদা। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য আলাদা হওয়ার কারণে প্রতিসরাঙ্ক প্রত্যেকের ক্ষেত্রে কি হয়ে যায়? প্রতিসরাঙ্ক প্রত্যেকের ক্ষেত্রে ডিফারেন্ট বা আলাদা হয়ে যায়। তাহলে এখান থেকে আমরা বলতে পারি, যদি বলা হয় বেগুনি এবং লাল কার কৌণিক চ্যুতি সব থেকে বেশি হবে, কার সব থেকে কম হবে, তাহলে এটা ধরতে পারে, বলতে পারে। তাহলে আমরা বুঝতে পারছি যে ওয়েভলেন্থ বা তরঙ্গ দৈর্ঘ্য কার সব থেকে বেশি? লালের তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি, আর বেগুনির তরঙ্গ দৈর্ঘ্য বা ওয়েভলেন্থ সব থেকে কম। তাহলে লালের ক্ষেত্রে প্রতিসরাঙ্ক কিন্তু কম হবে, কারণ ল্যামডা বড় যদি হয় তাহলে এই পার্টটা ছোট হয়ে যাবে, যে অনুপাতটা বি বাই ল্যামডা স্কয়ার, এই অনুপাতটা ছোট যদি হয় তাহলে মিউটা কম হচ্ছে কার ক্ষেত্রে? লালের ক্ষেত্রে, রেড বা লালের ক্ষেত্রে মিউটা কম। আর মিউ বেশি কার ক্ষেত্রে? সেটা হচ্ছে ভায়োলেট বা বেগুনি। তাহলে যার ক্ষেত্রে প্রতিসরাঙ্ক যত বেশি, তার কৌণিক চ্যুতি তত বেশি হবে। তাহলে সব এগুলো পরপর লেখা আছে, সব দেওয়া আছে, কোনো অসুবিধা নেই। তাহলে লাল বর্ণের সবচেয়ে কম বাকি, লাল বর্ণটা কি হবে? সব থেকে কম পরিমাণে বেঁকে যাবে। আর বেগুনি বর্ণের আলো যেটা, সেটা এর যেহেতু প্রতিসরাঙ্ক বেশি, এ বেশি বেঁকবে। তাহলে মূল কারণ এখানে যে বলে দেওয়া আছে, যে বেগুনির কিন্তু ভায়োলেটের হচ্ছে প্রতিসরাঙ্ক বেশি, আর রেড বা লালের প্রতিসরাঙ্ক কম। তাহলে যার প্রতিসরাঙ্ক কম সে কম পরিমাণে বেঁকে যাবে, আর যার প্রতিসরাঙ্ক বেশি সে কিন্তু বেশি পরিমাণে বেঁকবে। তাহলে অতএব মূল কারণটা কি? যে রিফ্রাকশন ভ্যারি করছে, ডিসপারশন অকার্স। তাহলে রিফ্রাকশন যদি ভ্যারি করে, রিফ্রাকশন আলাদা আলাদা হয়ে যাওয়ার কারণে প্রত্যেকটা আলো কি হবে? ডিসপার্স হয়ে যায় বা ছড়িয়ে পড়ে। তাহলে আলোর বেগ এবং তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক কি? তাহলে ভি ইকুয়াল টু আমরা জানি এন ইনটু ল্যামডা হয়। এন মানে কম্পাঙ্ক, ল্যামডা মানে হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, ভি মানে বেগ। বিচ্ছুরণের কারণ, তাহলে মাধ্যমে বেগ কমে গেলে সব রং বলছে সমানভাবে ধীর হয় না, অর্থাৎ ছোট ওয়েভলেন্থের বেগটা বেশি হয়। যাদের ওয়েভলেন্থ ছোট তাদের বেগটা বেশি। আলোর বেগ এবং প্রতিসরণের মধ্যে সম্পর্ক কি? তাহলে প্রতিসরণের ডেফিনিশন বা সংজ্ঞা অনুযায়ী, তাহলে প্রতিসরাঙ্ক কিন্তু এটাকে দুই ভাবে লেখা যায়। একটাকে বলা হয় আপেক্ষিক প্রতিসরাঙ্ক, আর একটাকে বলে পরম প্রতিসরাঙ্ক। আপেক্ষিক প্রতিসরাঙ্ক কাকে বলে? তাহলে আপেক্ষিক প্রতিসরাঙ্ক হচ্ছে আলো এ একটা মাধ্যম, নিচেরটা হচ্ছে বি মাধ্যম, দুই মাধ্যমের বিভেদ তলে যখন এসে পড়ছে, তির্যক ভাবে এসে যখন পড়বে, তাহলে যে পথ বরাবর যাওয়ার কথা ছিল সেই পথ বরাবর না গিয়ে বেঁকে যাচ্ছে। তাহলে আমরা যখন লিখছি যে
আপতন কোণ আই আর প্রতিসরণ কোণ আর। তাহলে এই যে সাইন আই বাই সাইন আর, এইটাকে বলা হবে এ মাধ্যম সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরাঙ্ক। তাহলে এইটাকে বলা হয় আপেক্ষিক প্রতিসরাঙ্ক। আর এ মাধ্যমটাকে যদি বায়ু মাধ্যম নেওয়া হয়, বায়ু, তখন এই বায়ু মাধ্যম সাপেক্ষে অপর কোন মাধ্যমের প্রতিসরাঙ্ককে কি বলা হয়? পরম প্রতিসরাঙ্ক। তাহলে এই মিউ এ বি কে আমরা কি লিখতে পারি? ভি এ বাই ভি বি। ভি এ মানে হলো এ মাধ্যমের প্রতি আলোর বেগ, বা নিচে হচ্ছে ভিবি মানে বি মাধ্যমে আলোর বেগ। তাহলে আমরা এইভাবে এ মাধ্যম সাপেক্ষে বি মাধ্যমে আলোর বেগ, বি মাধ্যমের প্রতিসরাঙ্ক সমান কি লিখতে পারি? এখান থেকে লেখা যায় ভি এ বাই ভি বি। তাহলে ভি এ মানে এ মাধ্যমে আলোর বেগ, আর ভি বি মানে হলো বি মাধ্যমে আলোর বেগ। তাহলে এখান থেকে আমরা বোথ সাইডে যদি সি দিয়ে ভাগ করি, তাহলে আমরা এখান থেকে দেখাতে পারি যে মিউ বি বাই আসবে মিউ এ, অর্থাৎ মিউ বি মানে বি মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক, মিউ এ মানে হলো এ মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক। তাহলে আপেক্ষিক প্রতিসরাঙ্ক ও পরম প্রতিসরাঙ্কের মধ্যে রিলেশনশিপ বার করতে হবে। আচ্ছা, তারপরে এন, এন মানে হচ্ছে এখানে প্রতিসরাঙ্ক যত বেশি, আলো তত বেশি ধীর গতিতে যাবে, তত বেশি ভাগবে। তাহলে এটা মাথায় রাখতে হবে। তাহলে এই যে আমরা বলছি লঘু মাধ্যম এবং ঘন মাধ্যম, এটা কিন্তু ঘন এবং লঘু আলোর বেগের উপরে বিচার করা হয়। তাহলে যে মাধ্যম যত বেশি ঘন মানে হলো সেই মাধ্যমে আলোর বেগটা তত কম হবে, যে মাধ্যম যত লঘু তার মানে সেই মাধ্যমে আলোর বেগ তত কি হবে? বেশি হবে। তাহলে এখান থেকে বলতে পারি যে আলোর বেগটা, রেড এর বেগটা বেশি, আর ভায়োলেট যেটা, ভায়োলেটের বেগটা কিন্তু কি হবে? কম হবে। স্নেলের ল থেকে কিভাবে ডিসপারশন ব্যাখ্যা করা যায়? তাহলে স্নেলের যে সূত্র, সেই সূত্র থেকে আমরা কিভাবে ব্যাখ্যা করতে পারি? স্নেলের সূত্র sin i বাই sin r সমান ধ্রুবক। এটা হলো লাল আলো, এটা তো অলরেডি আগেই বলা হলো, কম ভাগবে, তার কারণে প্রতিসরাঙ্ক যদি কম হয় বেগবে কম, বেগুনি বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য কম, সেই জন্য প্রতিসরাঙ্ক বেশি, তাই এর কিন্তু বেঁকে যাবে বেশি। তাহলে একবর্ণী এবং বহুবর্ণী আলোর মধ্যে পার্থক্য কি? একবর্ণী বা মনোক্রোম্যাটিক লাইট আর বহুবর্ণী বা পলিক্রোম্যাটিক লাইট, এদের মধ্যে পার্থক্য কি? তাহলে একবর্ণী আলো মানে একটাই মাত্র ওয়েভলেন্থ থাকবে। যেমন এই যে প্রত্যেকটা ভিবজিওরের, ভায়োলেট বলো বা ইন্ডিগো বলো বা ব্লু বলো, প্রত্যেকটাই কেবলমাত্র একটাই মাত্র ওয়েভলেন্থ থাকে এদের। এদেরকে আমরা কি বলবো? মনোক্রোম্যাটিক লাইট। আর যখন বিভিন্ন আলো একসাথে মিশে থাকে, যেমন সাদা আলো, এর মধ্যে 7টা বর্ণের আলো মিশে আছে, অর্থাৎ 7 রকমের তরঙ্গ দৈর্ঘ্য মিশে আছে, এটাকে বলা হবে পলিক্রোম্যাটিক লাইট। বহুবর্ণী আলো বিভিন্ন ওয়েভলেন্থের সমষ্টি, সাদা আলো এটা একটা পলিক্রোম্যাটিক, এই যে ভিবজিওরে বিভক্ত হয় ডিসপারশন। বিভিন্ন বস্তু বিভিন্ন বর্ণে দেখায় কেন? তাহলে কোন বস্তু ওয়েভলেন্থে শোষণ করে, অ্যাবজর্ব করে, আবার কোন ওয়েভলেন্থ প্রতিফলিত করে, ফলে বস্তুর বর্ণ নির্ভর করে, তার উপরে বস্তুর বর্ণটা নির্ভর করে। লাল বস্তু লালকে প্রতিফলিত করে, অন্য সব রং শোষণ করে না, সেই জন্য আমরা লাল বস্তুকে লাল দেখি। কালো বস্তু প্রায় সব আলোকেই, সব বর্ণের আলোকেই শোষণ করে না। সাদা বস্তু প্রায় সব আলোকেই প্রতিফলিত করে। স্বচ্ছ বস্তু ও অস্বচ্ছ বস্তু বর্ণ কিভাবে নির্ধারিত হয়? স্বচ্ছ বস্তু কাকে বলবো আমরা? তাহলে আলোক শোষণ যারা কম করে, যাদের মধ্যে দিয়ে আলো পুরোটাই প্রায় বেরিয়ে যেতে পারে, বেশিরভাগ আলো অতিক্রম করে, কিন্তু নির্দিষ্ট ওয়েভলেন্থের কম বেশি অ্যাবজর্ব হয়, অল্প কিছু কম বেশি অ্যাবজর্ব হয়, তাদেরকে বলা হয় স্বচ্ছ বস্তু। অস্বচ্ছ বস্তু তাদেরকে বলা হবে আলো অতিক্রম করতে পারে না, রং নির্ধারিত হয় ওয়েভলেন্থ সারফেস রিফ্লেক্টেড এর উপরে। মৌলিক বর্ণ বা প্রাইমারি কালার, তাহলে মৌলিক বর্ণ বা প্রাইমারি কালার কাকে বলা হয়? তাহলে আলোতে 3টে মৌলিক বর্ণ রয়েছে, রেড, গ্রিন অর্থাৎ লাল, সবুজ এবং ব্লু নীল। এই 3টি দিয়ে অন্য সব রং তৈরি করা যায়, তাই এদের অ্যাডিটিভ কালার মিক্সিং বলা হয়। পরিপূরক বর্ণ বা কমপ্লিমেন্টারি কালারস কি? উদাহরণ দাও।
তাহলে যে দুটো রং মিলে সাদা রং তৈরি করে তাদেরকে বলা হয় পরিপূরক বর্ণ। তাহলে রেড এবং সায়ান এটা হোয়াইট কালার তৈরি করছে, গ্রিন প্লাস ম্যাজেন্ডা হোয়াইট তৈরি করছে, তাহলে এইগুলো হবে একে অপরের পরিপূরক। লাল আলো প্রিজমের সবচেয়ে কম বিচ্যুতি হয় কেন? তার কারণ অলরেডি আমরা পড়েছি, লাল আলোর ওয়েভলেন্থ সবচেয়ে বড়, বেগ সবথেকে কম, রিফ্র্যাক্টিভ ইনডেক্স কম হবে, সেই জন্য বেন্ডিংটাও কম হবে, তাই লালের কিন্তু কৌণিক চ্যুতিটাও কম। বেগুনি বর্ণের আলো সবচেয়ে বেশি বেঁকে যায় কেন? তাহলে বেগুনি বর্ণের আলোর ক্ষেত্রে ওয়েভলেন্থ ছোট, ওয়েভলেন্থ যদি ছোট হয় বেগটা কি হবে? কমে যাবে, বেগ কমলে রিফ্র্যাক্টিভ ইনডেক্সও কম, তাহলে সবচেয়ে বেশি রেডিয়েশন হবে। তাহলে যাদের রিফ্র্যাক্টিভ ইনডেক্স কম তাদের ক্ষেত্রে কিন্তু ইনডেক্স সর্বোচ্চ, সরি এর ক্ষেত্রে আমরা জানি, তাহলে রিফ্র্যাক্টিভ ইনডেক্স এর ক্ষেত্রে কি হবে? সবথেকে বেশি, তার কারণ কসির সূত্র বললাম, মিউ ইকুয়াল টু a প্লাস b বাই কি হবে? ল্যামডা স্কয়ার। তাহলে ভায়োলেট বা বেগুনির ক্ষেত্রে ল্যামডা সবথেকে কম, ফলে মিউ এর মান ম্যাক্সিমাম, তাহলে ল্যামডা কম হওয়ার কারণে মিউ ম্যাক্সিমাম, সেই জন্য রিফ্র্যাক্টিভ ইনডেক্স সবথেকে বেশি, তাই সবচেয়ে বেশি রেডিয়েশন হবে এর ক্ষেত্রে। প্রিজমের ডিসপারশন পাওয়ার কি? তাহলে প্রিজম বিভিন্ন রং বিভিন্ন কোণে ছড়িয়ে দেওয়ায় এটাকে বলা হয় ডিসপারসিভ পাওয়ার। তাহলে বেগুনি ও লালের ডেভিয়েশনের পার্থক্য কোথায়? ডিসপারসিভ পাওয়ার বেশি, কম। এই রেইনবো কিভাবে তৈরি হয়? তাহলে ন্যাচারাল ডিসপারশন খুবই ইম্পর্টেন্ট, তাহলে ন্যাচারাল ডিসপারশন যেটা খুব ইম্পর্টেন্ট। তাহলে অ্যাটমসফেরিক ওয়াটার ড্রপলেটস এক্স টিনি প্রিজম, ছোট ছোট প্রিজমের মতো এই যে ড্রপলেটস, ওয়াটার ড্রপলেটস বা জলের যে ছোট ছোট বিন্দু যেগুলো থাকে সেগুলো কিন্তু টিনি প্রিজম, ছোট ছোট প্রিজমের মতো বিহেভ করে এবং রিফ্র্যাকশনের কারণে ইন্টারনাল রিফ্লেকশন হয়। তাহলে এখানে কি কি বিষয় জড়িত? রিফ্র্যাকশন রয়েছে, ইন্টারনাল রিফ্লেকশন এবং ডিসপারশন, এখান থেকে ভিপজিওর তৈরি হয়। তাহলে এইগুলো সবগুলোই কিন্তু আছে। তাহলে রিফ্র্যাকশন বা প্রতিসরণ যেমন হচ্ছে, তার পাশাপাশি ইন্টারনাল রিফ্লেকশন অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হচ্ছে এবং ডিসপারশন, সবগুলোই কিন্তু সবগুলোর মিলিত প্রভাব হচ্ছে আলোর বিচ্ছুরণ বা রামধনু বা রেনবো। আলোর বিচ্ছুরণের বিষয়টি ক্লাসে কিভাবে শুরু করবেন যাতে ছাত্ররা সহজে ধারণা পায়। তাহলে আলোর যে বিচ্ছুরণ এই বিষয়টা কিভাবে শুরু করা যেতে পারে? তাহলে আমরা সবসময় প্রাকৃতিক এবং ন্যাচারাল এক্সাম্পলের সাহায্যে শুরু করব, যাতে তার এই যে বিষয়টা আমরা পড়ছি তার অ্যাপ্লিকেশন বা তার প্রয়োগটা কোথায় আছে সেইটা যদি বোঝানো যায় তাহলে পড়ানোটা কিন্তু অনেকটা বেশি ফলপ্রসূ বা কার্যকরী হয়ে ওঠে। তাহলে ক্লাস শুরু করা যেতে পারে দুটো সাধারণ ধারণা দিয়ে, যে রংধনু কেন 7 রঙের হয়, বা সিডি বা সাবানের বুদবুদ রং বদলায় কেন, তাহলে এই বিষয়গুলো দিয়ে শুরু করা যেতে পারে। তাহলে স্টিলের চামচে সাদা টর্চের আলো ফেললে রঙিন ফ্রিঞ্জ দেখা যায় কেন? এতে ছাত্ররা বুঝবে সাদা আলো এক রঙের নয়, বরং বহু রঙের, অনেকগুলো রঙের। প্রিজমে বিচ্ছুরণ শেখাতে কোন টিএলএম বেশি কার্যকর? প্লাস্টিক বা কাচের প্রিজম। তারপরে সাদা স্ক্রিন, এলইডি টর্চ, সিডি, প্রিজম, সিমুলেশন, মোবাইল অ্যাপ, এই সমস্ত। চার্ট পেপার ডেমনস্ট্রেশন, টর্চের আলো প্রিজমে ফেলুন, স্ক্রিন সরিয়ে স্পেকট্রাম তৈরি করুন, তারপরে অ্যাঙ্গেল পরিবর্তন করলে ডেভিয়েশন কিভাবে বাড়ে কমে তা দেখান। লো কস্ট টিএলএম কি? পুরনো সিডি রেনবো স্পেকট্রাম তৈরি করে, পুরনো যে সিডি গুলো তাতে কিন্তু লাইট ফেললে রেনবো স্পেকট্রাম দেখা যায়। বিচ্ছুরণ শেখানোর সময় ছাত্রদের কোন ধারণা, কোন সাধারণ ভুল ধারণা দেখা যায় সেগুলি কিভাবে সংশোধন করবেন। প্রিজম আলোকে রঙিন করে দেয়, তাহলে তাদের একটা ধারণা, ভুল ধারণা কি? যে প্রিজম আলোকে রঙিন করে দেয়, তাহলে এই ধারণা কিন্তু সঠিক নয়। সংশোধন করে কি বলা উচিত? আলোতে রং আগে থেকেই ছিল, প্রিজম শুধু তাদেরকে বিভক্ত করে। বা সিডি বা জলবিন্দুর এক্সাম্পল দিয়েও বোঝানো যেতে পারে সব রং প্রিজমের সমান কোণে বাঁকে। তাহলে সংশোধন করতে হবে, তাহলে ওদেরকে ওরা যদি ওদের ভুল ধারণা একটু যে সব রং সমান কোণে বেঁকে যেতে পারে, তাহলে ও সংশোধন রঙের ওয়েভলেন্থ দেখাতে হবে, যে রেড এর ওয়েভলেন্থ বেশি, ভায়োলেটের ওয়েভলেন্থ কম, ওয়েভলেন্থ ছোট হলে বেন্ডিং বেশি, এবং এটি রে ডায়াগ্রাম দিয়ে দেখানো যেতে পারে। ভুল ধারণা 3, তাহলে বর্ণালীতে বেগুনি রং শেষে থাকে, তাহলে ওদের ধারণা কি হতে পারে? যে বর্ণালীতে বেগুনি রং শেষে থাকে, কেন থাকে কারণটা বলতে হবে, যে ওয়েভলেন্থের উপর এটা নির্ভর করে। তাহলে সব স্পেকট্রাম একইভাবে সাজানো থাকে না। স্নেল ল ব্যবহার করে ডিসপারশন কিভাবে ছাত্রদের
দিয়ে নিজেরাই আবিষ্কার করাবেন। ক্লাস 8 বা 9 এর জন্য কোন লো কস্ট ডেমনস্ট্রেশন ব্যবহার করে, যদিও এটা ক্লাস 10 এর জিনিস। ছাত্রদের লার্নিং আউটকাম মূল্যায়নের জন্য কি ধরনের প্রশ্ন করবে, কনসেপ্ট চেক করার জন্য কোন রঙের ওয়েভলেন্থ সবথেকে বেশি, বেন্ডিং সবচেয়ে কম কার ক্ষেত্রে হয়, ডায়াগ্রাম বেস কোশ্চেন কোনগুলো, প্রিজমের ডায়াগ্রামে রেড ও ভায়োলেট রশ্মিগুলো দেখিয়ে বুঝিয়ে দেওয়া যে কেন দুইটি আলাদা কোণে বের হয়, অ্যাপ্লিকেশন কোথায়, রেইনবো কখন দেখা যায়, এর ফরমেশন ব্যাখ্যা করো, মিসকনসেপশন টেস্ট, প্রিজম আলোকে রঙিন করে, এটি সত্য না মিথ্যা, কেন, কারণটা জানতে হবে। স্লো লার্নার্স এর জন্য ডিসপারশন অধ্যায় কিভাবে সহজ করবে, আগে কালার মিক্সিং অ্যাক্টিভিটি এইগুলো দেখানো যেতে পারে, তারপর প্রিজম স্পেকট্রাম, ছোট ডায়াগ্রাম, বহুবর্ণী একবর্ণী আলো বোঝাতে হবে, ভিজুয়াল পার্টস ব্যবহার করতে পারে, সিস্টেম ভিত্তিক শেখানো কিভাবে প্রয়োগ করা যায় পার্ট 3, তাহলে প্রিজমের সাহায্যে সাদা আলোর বিচ্ছুরণ প্রদর্শন এগুলো দেখানো যেতে পারে। তাহলে এগুলো এখনো অনেকটাই রয়েছে, এগুলো এখনো টোটাল তাহলে পুরোটাই রেডি করে দেওয়া আছে, যারা একেবারে এটা ডেমো দেবে তারা খুব ভালো করে এটা করে যেতে পারে। অ্যাপ্লাইড নলেজ এবং রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন কোথায় নিয়ে, সূর্যের আলো, রিফ্রাকশন, ভিতরে গিয়ে ইন্টারনাল রিফ্রাকশন, পুরো সিডি ডিভিডিতে রেনবো কালার দেখা যায় কেন, পুরো একেবারে সুন্দরভাবে সব পরপর গুছিয়ে রেডি করা আছে, কোনো সমস্যা নেই। তাহলে যারা এই লাইটের ডিসপারশন ডেমো দেবে তারা এই বিষয়টা এইটা ভালো করে যেন করে যায়, ঠিক আছে, এগুলো দেখবে দিয়ে দেওয়া আছে। আর যে যেটা করে যাবে ডেমো ক্লাস অবশ্যই তাকে তো সেই টপিকটা খুব ভালো করে দেখে যেতে হবে এবং নলেজটা যাতে একেবারে ভালো থাকে, সেই বিষয়ে কংক্রিট নলেজ যাতে থাকে, যেখান থেকে যেন প্রশ্ন করে উত্তর দেওয়া যায়, যাই প্রশ্ন করুক সেই জন্য একেবারে পুরো ডিটেলস করে দেওয়া আছে এখানে, যাই প্রশ্ন দিক না কেন এইটা কমপ্লিট করা থাকলে তার কিন্তু কোনো রকম ভাবে কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, সেইভাবে করা। ডায়মন্ড কাটিং এর ডিসপারশন কেন গুরুত্বপূর্ণ, প্রিজমের রিফ্রাক্টিং অ্যাঙ্গেল বাড়ালে, একেবারে এইটা করলে পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, অনেকগুলো কোশ্চেন, ঠিক আছে। তাহলে মোটামুটি আমাদের আজকের এই পর্যন্ত থাক, আবার নেক্সট দিন আমরা পরের গুলো আলোচনা করব। পরের দিন কেমিস্ট্রি হবে, আজকে একটা ফিজিক্সের করলাম আমরা, পরের দিন আমরা কেমিস্ট্রি করব। কেমিস্ট্রি দুটো ডেমোর ডিসকাস করব পরের দিন, ঠিক আছে। কারোর কোনো প্রশ্ন আছে? আর এখান থেকে কারোর কোনো প্রশ্ন? কেউ কিছু বলতে চাও?